দিচ্ছি, তুমি এটা ঠিক করে। একটু বেশি আছে। এটা আলো আসতেছে কোথায় বলতো? এক মিনিট একটু টাকা বুঝতে হবে। দেখে টাকা এখানে ক্যামেরা দেখো। ঠিক। এটা ঠিক করো, এখানে ক্যামেরা ঠিক করো। সকালবেলাও 5 জন যে আছে, এটা আমাদের চরম পাওয়া। যাবো? ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই রোজার সকালে যারা সেহরি করার পরেও এত সকালে ঘুম থেকে উঠেছো, তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই কষ্টকে মহান আল্লাহ তাআলা অবশ্যই ভালো একটা কিছু দিবে ইনশাআল্লাহ তোমাদের কষ্টের জন্য। সো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়টা হচ্ছে জুওলজি, প্রাণীবিজ্ঞানের 5ম অধ্যায়, অর্থাৎ শ্বসন ও শ্বাসক্রিয়া। সো প্রথম যে জিনিসটা আমাদেরকে এই অধ্যায় থেকে জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে শ্বসন জিনিসটা আসলে কি। তো অনেকে আমাকে মাঝে মধ্যে বলে, ভাই শ্বসন আর শোষণ এই দুটো জিনিস কি এক? এই দুটো জিনিস কেন এক হবে? এই দুটো জিনিস এক না। পরিপাকের পরে খাদ্যবস্তুর যেটা হয়, পরিপাকের পরে খাদ্যের যে পুষ্টি অংশটা হয়, সেই পুষ্টি অংশটাকে আমরা শোষণ করি। শোষণ মানে হচ্ছে অ্যাবজর্পশন। শোষণ মানে কি? অ্যাবজর্পশন। আর শ্বসন মানে হচ্ছে রেসপিরেশন। সো এই শ্বসনের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু মানুষের এবং উদ্ভিদের ক্ষেত্রে অলমোস্ট সেম, খালি ওই যে একটু পার্থক্য কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনের বিষয়টা নিয়ে। তো আমরা আজকে প্রাণী যেহেতু পড়তেছি, আমরা প্রাণী নিয়ে একটু কথাবার্তা বলি, ঠিক আছে? ধরো আমরা জানি আমাদের কোষের মধ্যে খাদ্য বস্তু থাকে। বলো, আমাদের কোষের মধ্যে কি বস্তু থাকে? আমাদের কোষের মধ্যে হচ্ছে খাদ্য বস্তু থাকে। সো আমরা আলটিমেটলি যেটা করি সেটা হচ্ছে যে বায়ুমণ্ডল আছে না, বাতাস, সেই বাতাস থেকে আমরা অক্সিজেনটাকে গ্রহণ করি। তাহলে বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং সেই অক্সিজেনটাকে আমরা গ্রহণ করি প্রশ্বাসের মাধ্যমে। তো বাতাস থেকে যখন আমরা প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা গ্রহণ করি, তখন এই অক্সিজেনটা আমাদের কোষ মধ্যস্থ খাদ্যকে জারিত করে। এবং আমরা সবাই কিন্তু জানি যে খাদ্যের মধ্যে কিন্তু আলটিমেটলি যে শক্তি থাকে, সেই শক্তির নাম হচ্ছে স্থিতি শক্তি। কিন্তু এই স্থিতি শক্তিটা কিন্তু আমাদের দেহের জন্য, মানে আমরা দেহে ওই স্থিতি শক্তিটাকে ব্যবহার করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এটা তাপ ও গতিশক্তিতে রূপান্তর হবে। তো যখনই এই অক্সিজেন দ্বারা এই কোষ মধ্যস্থ যে খাদ্য আছে, সেই খাদ্য বস্তু যেটা আর কি, সেই খাদ্য বস্তুটা জারিত হয়, তখনই কিন্তু খাদ্যের যে স্থিতি শক্তি, সেটা তাপ ও গতিশক্তিতে রূপান্তর হয়। খুব নর্মাল। যখনই আমরা বাতাস থেকে অক্সিজেন নিলাম, প্রশ্বাসের মাধ্যমে নিয়ে খাদ্যবস্তুকে জারিত করলাম, তখন খাদ্যের স্থিতিশক্তিটা তাপ এবং গতিশক্তিতে রূপান্তর হবে। সো এই বিক্রিয়ায় অবশ্যই উপজাত হিসেবে কিছু না কিছু নির্গত হবে। সো এইখানেও কিন্তু এই বিক্রিয়া ঘটার শেষে উপজাত হিসেবে 2টা জিনিস নির্গত হয়। কি কি উপজাত হয়? একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং আরেকটা হচ্ছে পানি। এই কার্বন ডাই অক্সাইডটাই কিন্তু আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিই। তো এই কার্বন ডাই অক্সাইডটাই কিন্তু আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিই। তাহলে পুরো কনসেপ্টটা তোমরা খেয়াল করে দেখো, পুরো কনসেপ্টটা আসলে কি দাঁড়ালো? পুরো কনসেপ্টটা হচ্ছে আমরা প্রশ্বাসের মাধ্যমে বায়ু থেকে অক্সিজেন নেই, সেই অক্সিজেন দ্বারা কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করি,
জারিত করলে খাদ্যের যে স্থিতিশক্তি সেটা তাপ ও গতিশক্তিতে রূপান্তর হয় এবং উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং পানি বের হয়। এটাই কিন্তু শ্বসন। শ্বসনের সংজ্ঞাটা তোমরা এটা যদি জানো তোমরা নিজেরাই দিতে পারবা। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রশ্বাসের মাধ্যমে গৃহীত অক্সিজেন দ্বারা কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তিতে রূপান্তর করা হয় এবং উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং পানি নির্গত হয়, তাকে শ্বসন বলে। ক্লিয়ার? তাকে কি বলে বলো? তাকে বলে হচ্ছে শ্বসন। তো শ্বসনের পরে আমরা এখন যেটা শুরু করব, শ্বসনের সংজ্ঞা জানার পরে, সেটা হচ্ছে মানুষের শ্বসনতন্ত্র। মানুষের শ্বসনতন্ত্র সম্পর্কে আমরা জানা শুরু করব। তোমরা এতটুকু মনে রাখবা যে মানুষের প্রধান যে শ্বসন অঙ্গ, সেই প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে এক জোড়া ফুসফুস। মানুষের প্রধান শ্বসন অঙ্গ কি? এক জোড়া ফুসফুস। মানে এটা এক জোড়া বা দুইটি ফুসফুস, এটা আমরা কিভাবে মনে রাখবো? তুমি যদি বলতে যাও ফুস আবার ফুস, কটা ফুস? দুইটা ফুস না? ফুস ফুস, কটা ফুস? দুইটা ফুস না? তাহলে ফুসফুস দিয়ে যদি তুমি দুইটা ফুস বুঝতেছ, তাহলে ফুস আবার ফুস, মনে রাখবো ফুসফুস আছে হচ্ছে দুইটা। দুইটা মানে কয় জোড়া? দুইটা মানে হচ্ছে এক জোড়া। আমরা মানুষের এই শ্বসনতন্ত্রকে তিনটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কিভাবে ভাগ করতে পারি দেখো। মানুষের শ্বসনতন্ত্রে তিনটা অংশ আছে। প্রথম অংশ দিয়ে বায়ু গ্রহণ হয় এবং বায়ু ত্যাগ হয়। আমরা এটাকে বলতে পারি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। তারপরে দেখো ওই বায়ুটা গ্রহণ করার পরে আমরা বায়ু কি করব? পরিবহন করে ফুসফুসে নিয়ে যাব না? তো ওইটার নাম আমরা বলবো বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল। এবং এই বায়ুটা পরিবহন করে ফুসফুসে নিয়ে গেলে ফাইনালি যেটা হবে সেটা সেই অঞ্চলে শ্বসন হবে ফুসফুসে। এই জন্য ওই অঞ্চলটার নাম আমরা দিব হচ্ছে শ্বসন অঞ্চল। তাহলে খেয়াল করে দেখো, আমরা মানুষের যে শ্বসনতন্ত্র, আমরা সেই মানুষের শ্বসনতন্ত্রকে কিন্তু তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল। তো বায়ু গ্রহণ অঞ্চল কোনটা? দেখো আমাদের যে নাক, নাকের সামনে দেখো দুইটা রন্ধ্র আছে। রন্ধ্র মানে ছিদ্র, এটাকে বলা হয় নাসা রন্ধ্র। নাক মানে কি? নাসিকা না? নাসিকা থেকে আসছে নাসা। নাকের এই সামনে যে দুটো রন্ধ্র, এটা হচ্ছে নাসা রন্ধ্র। নাসা রন্ধ্রের পরে যেটা থাকে সেটা হচ্ছে নাসা গহ্বর। এই যে নাসা রন্ধ্রের পরে যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে নাসা গহ্বর। তারপরে সম্মুখ নাসারন্ধ্র যখন আছে, তাহলে এর পিছনে যে পশ্চাৎ নাসারন্ধ্র আছে, তাহলে সম্মুখ নাসারন্ধ্র যেহেতু আছে, পশ্চাৎ নাসারন্ধ্র আছে, তারপরে নাসা গলবিল এবং ষড়যন্ত্র। এই যে জিনিসগুলো, এগুলা দিয়ে আমাদের বাতাস গ্রহণ হয়, ফাইনালি একইভাবে আবার বাতাস নিঃশ্বাসের সময় ত্যাগ হয়। প্রশ্বাস মানে গ্রহণ, নিঃশ্বাস মানে ত্যাগ। সেগুলো হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। দেখো বায়ু পরিবহন অঞ্চল যেটা, এটা কি কি? আমাদের শ্বাসনালী দিয়ে, নালী দিয়ে পরিবহন হয় না? তাহলে শ্বাসনালীকে আমরা কি বলি? যে ট্রাকিয়া লিখছে না, ট্রাকিয়া। এই ট্রাকিয়া হচ্ছে শ্বাসনালী। ট্রাকিয়া হচ্ছে শ্বাসনালী। তাহলে আমরা নালী দিয়ে জানি বায়ু পরিবহন হয়। এরপরে আমরা জানি ব্রঙ্কাস আছে, এবং ব্রঙ্কাসের যে ক্ষুদ্রতম শাখা, এই যে ওল, লাস্ট দেখছো না ওল আছে, ওল। এই ওল বা ইউল মানে হচ্ছে ক্ষুদ্র। তো খেয়াল করো তো, ব্রঙ্কাস এটা প্রান্তের দিকে যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। এই ব্রঙ্কাসের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় ব্রঙ্কিউল। ক্লিয়ার আমার কথা? আর পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে কোনটি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ নয়, কোনটি বায়ু পরিবহনের অংশ নয়, কোনটি শ্বসনের অংশ নয়। তুমি এই দুইটা জানছো না? তাহলে শ্বসন অঞ্চলে কি কি আছে এটা তুমি মুখস্থ করবা না। এটা হচ্ছে বাদ বাকি, এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য এটা হচ্ছে বাদ বাকি, অর্থাৎ তুমি যা জানো না তাই। ক্লিয়ার? তো কি কি আছে এখানে? শ্বসন ব্রঙ্কিউল আছে, অ্যালভিওলার নালী আছে, অ্যাট্রিয়াম আছে, অ্যালভিওলার থলি আছে, অ্যালভিওল আছে। মনে রাখবে তিনটা জিনিস প্রধানত, যে অ্যালভিওলার নালী। দেখো অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালীগুলা মিলে হয় অ্যালভিওলার থলি, এবং অনেকগুলো অ্যালভিওলার থলি মিলে হয় অ্যালভিওলাস। কি দেখো, শ্বসন অঞ্চলে মেইনলি আমরা একটু মনে রাখবো এরকম, যে প্রথম হচ্ছে অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালী, এবার অ্যালভিওলার নালী মিলে কি হবে? অ্যালভিওলার থলি, অনেকগুলো অ্যালভিওলার থলি মিলে কি হবে? অ্যালভিওলাস। দেখো অ্যালভিওলাসের লাস্টে কিন্তু আস আছে না? আস। আমি বলছিলাম জীববিজ্ঞানে কোনো শব্দের শেষে আস বা আম থাকলে সেটা এক বচন হয়। অ্যালভিওলাই হচ্ছে বহু বচন, অ্যালভিওলাস হচ্ছে এক বচন।
ব্রোঙ্কাই হচ্ছে বহুবচন, ব্রোঙ্কাস একবচন। ক্লিয়ার? সো এটাই আমি তোমাদের কিন্তু একটু আগে দেখো লিখে দিলাম যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল। হ্যাঁ, এখন চলো আমরা যেটা করব সেটা হচ্ছে একদম শুরুর থেকে শুরু করব, একদম শুরুর থেকে শুরু করব। সো আমরা প্রথমে বলবো দেখো শ্বসন পথ। যদি শ্বসন পথ নিয়ে একটু লেখাপড়া করি, দেখো প্রথমেই যেটা আসে এটা হচ্ছে 1 নাম্বার সম্মুখ নাসারন্ধ্র। হ্যাঁ, সম্মুখ নাসারন্ধ্র কোনটা? এই যে নাকের সামনে 2টা ছিদ্র, তাই না? তাহলে এই সম্মুখ নাসারন্ধ্র দিয়েই কিন্তু শ্বসন পথের শুরু। খুব নর্মাল। তুমি যখন বাতাসটাকে গ্রহণ করবা এই 2টা ছিদ্র দিয়েই প্রবেশ করবে। 2 নম্বর কথা দেখো, আমাদের নাক কিন্তু একটা, এই নাক একটি হলেও নাসার যে ছিদ্র বা নাসার যে রন্ধ্র সেটা কিন্তু 2টা। কেন? মানে মাঝখানে একটা পর্দা আছে, একটা ব্যবধায়ক আছে। মানে একবার সেপ্টাম মানে হচ্ছে পর্দা, সেপ্টাম মানে হচ্ছে পর্দা। যেহেতু এটা নোজে আছে, নাকে আছে, তাহলে নোজ থেকে নেজাল। তাহলে লাইনটা এমন বলবো আমরা যে নাক একটি হলেও নেজাল সেপ্টামের মাধ্যমে 2টি নাসারন্ধ্রের বিকাশ ঘটেছে। নাক একটি হলেও নেজাল সেপ্টামের মাধ্যমে 2টি নাসারন্ধ্রের কিন্তু বিকাশ ঘটেছে। ওকে, সেই নাসারন্ধ্র দিয়ে কি হয়? নাসারন্ধ্র দিয়ে আমাদের বায়ু প্রবেশ করে, ইভেন বায়ু ত্যাগও হয় এটা দিয়ে কিন্তু। এই যে নাকের সামনে যে 2টা ছিদ্র। এরপরে দেখো সম্মুখ নাসারন্ধ্রের পরে একটা অংশ আছে যেটা তোমাদের বইয়ে এখন আলোচনা করে নাই, এবার একটু বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল কোনটুকু জানো? এই যে সম্মুখ নাসারন্ধ্রের পরে দেখো নাকের মধ্যে যে লোম আছে না, যে জায়গায়, এভাবে মনে রাখবা ভেস্টিবিউলের লাস্টে ল আছে, লতে হচ্ছে লোম। এটা সম্মুখ নাসারন্ধ্রের পরের অংশ। যেহেতু ভেস্টিবিউলের প্রাচীরে লোম আছে, এই লোম গুলার কাজই হচ্ছে মনে রাখবা চাকনির মতো কাজ করা। হ্যাঁ, ফিল্ট্রেশন করে এরা চাকনির মতো। এরা কি পরিষ্কার করতে সাহায্য করে? এরা চাকনির মতো বাতাস পরিষ্কার করতে সাহায্য করে। তোমরা 2টা জিনিস মনে রাখবা, কোথাও যদি বইয়ে সিলিয়া দেখো, সিলিয়া এবং লোম দেখো, 2টা কাজ কম। একটা কাজ হচ্ছে এই যে চাকনির মতো কাজ করে বাতাস পরিষ্কার করা, আরেকটা কাজ হচ্ছে ধুলাবালি আটকে দেওয়া। স্বাভাবিক, বাতাস পরিষ্কার করা মানে কিন্তু ধুলাবালি আটকে দিবে, ধুলাবালি আটকে দিবে। যেখানে সিলিয়া থাকবে এবং এই লোম থাকবে, তার 2টা কাজ, বাতাস পরিষ্কারে সাহায্য করা, ধুলাবালি আটকে দেওয়া। গেল? এরপরে দেখো, এরপরে না সম্মুখ নাসারন্ধ্র ভেস্টিবিউল, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে নাসা গহ্বর। 3 নম্বর অংশে কি থাকে? বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে নাসা গহ্বর। নাসা মানে কি? নোজ থেকে নেজাল, ক্যাভিটি মানে গহ্বর। নেজাল ক্যাভিটিতে 2টা কথা মনে রাখবা। 1 নাম্বার হচ্ছে থাকে সিলিয়া যুক্ত মিউকাস নিঃস্রাবী, সিলিয়া যুক্ত মিউকাস নিঃস্রাবী থাকে। এবং 2 নাম্বার জিনিস হচ্ছে অলফ্যাক্টরি কোষ থাকে। সিলিয়া যুক্ত মিউকাস নিঃস্রাবী থাকে আর অলফ্যাক্টরি কোষ থাকে। তোমরা সবাই জানো অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভ্যাকাস, স্পাইনাল, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল, এই 12 জোড়া হচ্ছে করোটিক স্নায়ু, যার মধ্যে অলফ্যাক্টরি যে স্নায়ুটা, এই স্নায়ুটা ঘ্রাণ অনুভূতিকে মস্তিষ্কে প্রেরণ করতে সাহায্য করে। এটা সবাই তোমরা জানো, সমন্বয় নিয়ন্ত্রণে পড়ছে। ঘ্রাণ অনুভূতি এটা মস্তিষ্কে প্রেরণ করতে সাহায্য করে, সেটা ঘ্রাণ অনুভূতিকে মস্তিষ্কে প্রেরণ করে। সিলিয়া আছে না, সিলিয়া আছে মানে বলো তোকে কাকে আটকে দেয়? ও ধুলাবালি আটকে দেয় এবং বাতাস পরিষ্কার করে, তাই না? এবং নিঃস্রাবী মানে নিঃসরণ করা, নিঃস্রাবী মানে নিঃসরণ করা। মিউকাসের মধ্যে মনে রাখবা অ্যান্টিবায়োটিকের উপস্থিতি আছে। তো ওই অ্যান্টিবায়োটিক যখন নিঃসরণ হয়, অর্থাৎ মিউকাস নিঃসরণ হয়, তখন এই ধুলাবালির মধ্যে থাকা যে রোগ জীবাণু আছে, সেই রোগ জীবাণুকে সে ধ্বংস করে, রোগ জীবাণু ধ্বংস করে। তাহলে সিলিয়া করে কি? ধুলাবালি আটকে দেয়, বাতাস পরিষ্কার করে। আর মিউকাস নিঃস্রাবী কি করে? রোগ জীবাণু ধ্বংস করে। আমাদের বই একবারেই লেখা আছে সিলিয়া যুক্ত মিউকাস নিঃস্রাবী গুলো ধুলাবালি ও রোগ জীবাণু ধ্বংস করে, আলাদাভাবে লেখে নাই, এই আর কি। তো নাসা গহ্বরের পরে
দেখো আমাদের কিন্তু প্রথমে ছিল সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসা গহ্বর, পিছনে চলে গেছি না? তো এরপরে আবার নাসারন্ধ্র, শেষ নাসারন্ধ্র মানে কি পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র সম্পর্কে একটা কথাই মনে রাখবা, এই পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম হলো কোয়ানা। তাহলে পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম হলো কোয়ানা, এটা একটু মনে রাখবা, কোয়ানা বা কোয়ানি। কি মনে রাখবো? পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম হচ্ছে কোয়ানা। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে? এরপরে দেখো আমরা যে অংশটা পড়বো সেই অংশটার নাম হচ্ছে নাসা গলবিল। আমাদের কি কি হলো দেখো, আমাদের সম্মুখ নাসারন্ধ্র হলো, সম্মুখ নাসারন্ধ্র হলো, নাসা গহ্বর হলো, পশ্চাৎ নাসারন্ধ্র হলো, এখন আমরা পড়বো নাসা গলবিল। তো নাসা গলবিল পড়তে গেলে তোমরা মনে রাখবা গলবিল আসলে কিন্তু দুই ধরনের হয়। ঠিক আছে, আমরা যখন গলবিলের কথা বলবো 5 নাম্বারটা একটু লিখি। 5 নাসা গলবিল। একটু বলে দিই আমি, গলবিল কিন্তু দুই ধরনের হয়। হ্যাঁ, মনে রাখবা গলবিলকে বায়োলজিতে বলে ফ্যারিংস, আর স্বরযন্ত্রকে বায়োলজিতে বলে ল্যারিংস। সেই গলবিল দুই প্রকার হয়, একটা হচ্ছে নাসা গলবিল, একটা হচ্ছে মুখ গলবিল। সো নাসা মানে কি? নাসা মানে ন্যাসো, তো এটা হচ্ছে ন্যাজোফ্যারিংস বা ন্যাসোফ্যারিংস। ওকে, আর মনে রাখবা ওরো মানে মুখ, তোমরা বলো না ওরাল ক্যাভিটি, ওরো মানেই মুখ, আর অটো মানে কান। তাহলে ওরো থেকে এটাকে আমরা বলবো ওরো ফ্যারিংস, ওরো ফ্যারিংস। তো আমরা এখন যেটা পড়তেছি এটা কিন্তু নাসা গলবিল বা ন্যাজোফ্যারিংস। আর এটা হচ্ছে ওরো ফ্যারিংস, এটা হচ্ছে মুখ গলবিল। আর যেখান দিয়ে বাতাস যায় এটা হচ্ছে নাসা গলবিল, আর খাদ্য যেটা দিয়ে যায় এটা হচ্ছে মুখ গলবিল। মুখ মানে হচ্ছে ওরো, ওরাল ক্যাভিটি মানে মুখ গহ্বর। সো ওরো ফেরিংস, এটা হচ্ছে নাসোফ্যারিংস, ন্যাজোফ্যারিংস। সো এই যে নাসা গলবিল যেটা, এটা হচ্ছে আলটিমেটলি ন্যাজোফ্যারিংস। কি ফ্যারিংস বলো? ন্যাজোফ্যারিংস। তো এরপরে 6 নাম্বার যে অংশটা আছে সেটা হচ্ছে স্বরযন্ত্র। স্বরযন্ত্র, প্রথমে মনে রাখবা স্বরযন্ত্রকে বলা হয় ল্যারিংস। স্বরযন্ত্র এমন একটা যন্ত্র যে যন্ত্রের কাজ কি সৃষ্টি করা? স্বর সৃষ্টি করা। তাহলে স্বরযন্ত্র এমন একটা জিনিস যে জিনিসের কাজ কি সৃষ্টি করা? যে জিনিসের কাজ হচ্ছে স্বর সৃষ্টি করা। ক্লিয়ার? স্বর সৃষ্টি করা। আচ্ছা, মনে রাখবা এই স্বরযন্ত্রের প্রাচীরে 3 ধরনের তরুণাস্থি আছে। এই যে স্বরযন্ত্র আমরা পড়ছি, এই স্বরযন্ত্রের প্রাচীরে 3 ধরনের তরুণাস্থি আছে। ওকে, আমাদের একটা হচ্ছে অ্যারিটিনয়েড, একটা হচ্ছে অ্যারিটিনয়েড, একটা হচ্ছে ক্রিকয়েড এবং একটা হচ্ছে থাইরয়েড। একটা হচ্ছে ক্রিকয়েড এবং একটা হচ্ছে থাইরয়েড। তো তোমরা ওই অ্যারিটিনয়েড ক্রিকয়েড সম্পর্কে কিছুই লেখা নাই বইয়ে, সেটা মনে রাখার দরকার নেই। থাইরয়েড সম্পর্কে মনে রাখবা যে এটা হচ্ছে স্বরযন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি। তাহলে এটা হচ্ছে স্বরযন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি। পুরুষের গলার সামনে এটা উঁচু হয়ে অবস্থান করে, এই জন্য এটাকে কিন্তু বলা হয় অ্যাডামস অ্যাপল। মনে থাকবে। স্বরযন্ত্রে আরো একটা জিনিস থাকে, সেই জিনিসটার নাম হচ্ছে এপিগ্লোটিস। এপিগ্লোটিস, এপিগ্লোটিস কি জিনিস? অনেকে এটাকে আলজিহ্বা বলে ভুল করো, বাট এপিগ্লোটিস কিন্তু আলজিহ্বা না, এপিগ্লোটিস হচ্ছে উপজিহ্বা। এর মূল কাজ কি? আলটিমেটলি আমরা যখন খাদ্য গ্রহণ করি, খেয়াল করো, সেই খাদ্য গ্রহণের সময় এই উপজিহ্বা বা এপিগ্লোটিস এটি কিন্তু স্বরযন্ত্রের যে মুখ, সেই স্বরযন্ত্রের মুখকে বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়, যার কারণে স্বরযন্ত্রের মধ্যে কিন্তু খাদ্য ঢুকতে পারে না। বাট মনে রাখবা বাচ্চারা যখন খাওয়া দাওয়া করে, বাচ্চারা কিন্তু লাফালাফি করে খাওয়ার সময়, যে লাফালাফি করাটাকে নিষেধ করা হয়, তখন ওই স্বরযন্ত্রটা, ওই উপজিহ্বাটা লাফালাফি করে, ওর মধ্যে খাবার ঢুকে যেতে পারে। অনেক বাচ্চা কিন্তু সঠিক সময় ডাক্তারের কাছে না নিতে পারলে মারাও যায়। সো এটা কিন্তু অনেকবার মেডিকেলে আসছে যে খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রের মুখকে বন্ধ করে দেয় কে? স্বরযন্ত্রের মুখকে বন্ধ করে দেয় হচ্ছে এপিগ্লোটিস। আরেকটা কথা মনে রাখবা, এই স্বরযন্ত্রে কিন্তু মূলত ভোকাল কর্ড থাকে। বাংলা সিনেমা যখন তোমরা শোনো, বাংলা সিনেমা কিন্তু অনেকবার শুনছো, দেখবা নায়ক খুব ভালো গান গাইতে পারে, শেষ মুহূর্তে যে ওর ভোকাল কর্ড নষ্ট হয়ে যায়,
তারপরে সে ফাইনাল কোন একটা গানের একটা ব্যাপার থাকে, সে গান গাইতে পারবে না, নায়িকা তাকে যখন বলে তুমি পারবা, তুমি পারবা, তুমি না পারলে তো আমি তোমার সাথে থাকবো না, তখন ও যে কিন্তু গান গায়, ও বন্ধু তুমি শুনতে কি পাও। হ্যাঁ, সেই ভোকাল কর্ড যেটা, এই ভোকাল কর্ডের বাংলা হচ্ছে স্বর রজ্জু। স্বর রজ্জু। টোটাল কয়টি ভোকাল কর্ড থাকে? 6টি ভোকাল কর্ড থাকে। ক্লিয়ার? গেল। তাহলে এরই মাধ্যমে কিন্তু আমরা বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল সম্পর্কে পড়ে ফেললাম। খেয়াল করে যদি তুমি একটু দেখো, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে যেগুলো ছিল আমরা এক্সট্রা পড়েছি। সম্মুখ নাসারন্ধ্র পড়েছি, আমরা সম্মুখ নাসারন্ধ্র পড়েছি, আমরা নাসা গহ্বর পড়েছি, এক্সট্রা আমরা ভেস্টিবিউলও পড়েছি, এবং পশ্চাৎ নাসারন্ধ্র পড়েছি, নাসা গলবিল পড়েছি, ষড়যন্ত্র পড়েছি। এখন আমরা চলে যাব হচ্ছে বায়ু পরিবহন অঞ্চলে। বায়ু পরিবহন অঞ্চলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রাকিয়া। তাহলে বায়ু পরিবহন অঞ্চলে প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রাকিয়া। কি পড়বো বলো? বায়ু পরিবহন অঞ্চলে প্রথম আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া। তোমরা ঘাস ফড়িং এর ক্ষেত্রে দেখছো, কিন্তু ঘাস ফড়িং এ ফুসফুস অব্দি যায় না, ঘাস ফড়িং এই ট্রাকিয়াই ওদের প্রধান শ্বসনাঙ্গ। ঘাস ফড়িং এর ক্ষেত্রে ট্রাকিয়াই ওদের প্রধান শ্বসনাঙ্গ। হ্যাঁ, একবার ট্রাকিয়া মানে হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী মনে থাকবে। এই যে ট্রাকিয়া বা শ্বাসনালী, এর দৈর্ঘ্যটা একটু মনে রাখো তোমরা সবাই, এর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। সো খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, 12 দিয়ে আমাদের বইয়ে কিন্তু আরো অনেকগুলা জিনিস আছে। যেমন ধরো এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া, এর দৈর্ঘ্য কিন্তু 12 সেন্টিমিটার। আমরা লাস্ট ক্লাসে যে পড়ছিলাম হার্ট বা হৃৎপিণ্ড, তার দৈর্ঘ্য কিন্তু 12 সেন্টিমিটার। তোমরা যে পড়বো বৃক্ক বা কিডনি, তার দৈর্ঘ্য কিন্তু 12 সেন্টিমিটার। রাইট? তোমরা যখন পড়বা মেয়েদের ফেলোপিয়ান টিউব, তার দৈর্ঘ্য কিন্তু 12 সেন্টিমিটার। ইভেন ছেলেদের একটা জিনিস আছে, এগুলো সব 12 সেন্টিমিটার। ছেলেদের একটা জিনিস আছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না থাকলে সে কিছুই করতে পারবে না জীবনে, শুক্রাশয়। এটা কিন্তু 12 সেন্টিমিটার না, এটা 12 গ্রাম এর ওজন। অনেকে ভুল করে 12 কেজি বলে ফেলে, এটা কিন্তু ফুটবল না, সেটা হবে 12 গ্রাম। শুক্রাশয়ের ওজন কত? 12 গ্রাম। তো শ্বাসনালী বা ট্রাকিয়া সম্পর্কে আরো কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই শ্বাসনালী বা ট্রাকিয়ার প্রাচীরে 15 থেকে 20টি তৌনাস্থি থাকে। এর প্রাচীরে 15 থেকে 20টি, কোনো কোনো বইয়ের ইনফরমেশন অনুযায়ী 16 থেকে 20টি তৌনাস্থি থাকে। দেখো বইয়ে লেখা আছে যে শ্বাসনালী বা ট্রাকিয়ার প্রাচীরে 15 থেকে 20টি বা 16 থেকে 20টি তৌনাস্থি নির্মিত সি আকৃতির অর্ধবলয়ে গঠিত। এখানে একটা যে কথা বলছে যে সি আকৃতির অর্ধবলয়, জিনিসটা আসলে কি? দেখো সি আকৃতির অর্ধবলয়, এই জিনিসটা আসলে কি খেয়াল করে দেখলে তুমি বুঝতে পারবা। ধরো আমি যদি বলি এটা একটা বলয়, বলয় মানে বল না? যখন আমি ওইটাকে দেখো অর্ধেক করে দিব, তখন এটা সি আকৃতির হয়ে যাবে না? আকৃতি হয়ে গেল, আকৃতি হয়ে গেল সি আকৃতির। আবার এটা কিন্তু আর বলয় নাই, এটা হয়ে গেছে অর্ধ বলয়। শ্বাসনালী বা ট্রাকিয়ার প্রাচীরে টোটাল 16 থেকে 20টা বা 15 থেকে 20টা তৌনাস্থি আছে, যারা সি আকৃতির অর্ধ বলয় নির্মিত। শতে শ্বাসনালী, শতে সিলিয়া থাকে, তাহলে শ্বাসনালীর প্রাচীরেও কিন্তু সিলিয়া থাকে। সিলিয়া মানে তার কাজ কি তোমরা সবাই জানো, ধুলাবালি আটকে দেয়, ইভেন বাতাসকে পরিষ্কার করে। যেখানে সিলিয়া থাকবে, যেখানে লোম থাকবে, তার কাজ কমন হবে। শ্বাসনালী বা ট্রাকিয়ার পরে আমরা যে অংশটা পড়বো সেই অংশটার নাম হচ্ছে ব্রোঙ্কাস। ক্লিয়ার? শ্বাসনালী বা ট্রাকিয়ার পরে আমরা যে অংশটি পড়বো সেই অংশটার নাম হচ্ছে ব্রোঙ্কাস। তোমরা সবাই মনে রাখবা যে এই যে ব্রোঙ্কাস, এটা কিন্তু দুইটা খণ্ড আছে, একটা হচ্ছে ডান ব্রোঙ্কাস, একটা হচ্ছে বাম ব্রোঙ্কাস। মনে রাখবে পৃথিবীতে সবকিছুই কিন্তু আলটিমেটলি ডানগুলো একটু বড় বড় হয়। আর আমি এভাবে মনে রাখতাম এখানে যে এই বড় বড় হওয়ার ক্ষেত্রে বতে দেখো ব্রোঙ্কাস হয়, বতে দেখো বামটা, বতে দেখো বড় হয়। সেটা একটা ব্যতিক্রম ঘটনা। বতে দেখো এটা কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা, নর্মালি কিন্তু ডানটাই বড় হয়। মনে রাখবো আমরা বাম ব্রোঙ্কাসটা বড়, ওইসব করলে ডান ব্রোঙ্কাসটা কিন্তু দেখো ছোট। কিন্তু আল্লাহ তাআলা ওর হৃদয়টাকে মানে বড় করে দিছে, এভাবে মনে রাখবো, ছোট কিন্তু প্রশস্ত, তার মানে শাখা প্রশাখা বেশি, কিন্তু বড় বানাইছে ঠিকই, কিন্তু ওর প্রশস্ত না।
তাহলে ডান ব্রঙ্কাসটা ছোট কিন্তু প্রশস্ত, এবং মনে রাখবা আলটিমেটলি ডান ব্রঙ্কাস আর বাম ব্রঙ্কাসের মধ্যে কোনটা বেশি শাখায় প্রশস্ত, যেহেতু তাহলে এর 3টি শাখায় বিভক্ত হয় আর সে 2টি শাখায় বিভক্ত হয়। তুমি আমাকে বলতে পারো যে কেন ব্রঙ্কাসের ডানটা 3টা শাখা, বামটা 2টা শাখা? এর উত্তর কিন্তু দেখো এখানে আছে, আমাদের যে ফুসফুস না, আমাদের ফুসফুসও কিন্তু ওর 2টা ফুসফুস আছে আর কি, আমরা তাই না? একটা হচ্ছে ডান ফুসফুস আর একটা হচ্ছে বাম ফুসফুস। তো এটা কিন্তু ব্রঙ্কাসের মতো ব্যতিক্রম না, এখানে কিন্তু ডানটাই বড়, বামটা ছোট। এবং মনে রাখবা ডান ফুসফুসের থাকে হচ্ছে 3টি খণ্ড আর বাম ফুসফুসের থাকে হচ্ছে 2টি খণ্ড। তাহলে আল্লাহ তাআলা এই ব্রঙ্কাসের ডান ব্রঙ্কাসের 3টি শাখা দিছে, কারণ এই ডান ব্রঙ্কাসের 3টি শাখা ডান ফুসফুসের 3টি খণ্ডে প্রবেশ করে। লাইনটা মন দিয়ে খেয়াল করো, ডান ব্রঙ্কাসের 3টি শাখা ডান ফুসফুসের 3টি খণ্ডে প্রবেশ করে। তাহলে বলতো বাম ব্রঙ্কাসের 2টি শাখা বাম ফুসফুসের কয়টি খণ্ডে প্রবেশ করে? 2টি খণ্ডে প্রবেশ করে। মনে থাকবে? তাহলে ব্রঙ্কাস আর ফুসফুস দেখে একটা জিনিস চিন্তা করো। এবার দেখো এই যে তুমি দেখতেছো এই যে 2টা খণ্ড না, এই খণ্ডগুলো আবার অনেকগুলো সেগমেন্টে বিভক্ত হয়। এই খণ্ডগুলো আবার অনেকগুলো সেগমেন্টে বিভক্ত হয়। আমি যদি এটা একটু এখানে লেখার চেষ্টা করি, একটু উপরে দেখো কথার কথা। তো এটা হচ্ছে আমাদের ফুসফুস, এর এটা ডান ফুসফুস, এটা বাম ফুসফুস। আমরা দেখতেই পারলাম ডান ফুসফুস হচ্ছে বড়, বাম ফুসফুস হচ্ছে ছোট। ব্রঙ্কাস শুধু ব দিয়ে, ওটা বামটা বড় হবে। এর আছে 3টি খণ্ড, তার আছে 2টি খণ্ড। এই খণ্ডগুলো আবার অসংখ্য সেগমেন্ট। আসলে কিন্তু সেগমেন্ট মানেই খণ্ড। হ্যাঁ, একসময় এগুলাকে লোবিউল বলতো, খণ্ড মানে লোভ, তার ক্ষুদ্র খণ্ড লোবিউল বলতো। সেগমেন্ট, তাহলে বলতো সেগমেন্ট কার কটা থাকবে? ডান আর বামের মধ্যে একটা 3টা খণ্ড, একটা 2টা খণ্ড আছে না? তাহলে খণ্ডগুলো আরো যদি ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে ভাগ হয়, তাহলে এই সেগমেন্ট গুলো হিসাব করলে ধরো একটা যদি 10টা সেগমেন্ট থাকে, একটা যদি 8টা সেগমেন্ট থাকে, তাহলে যেটা 3টা ওটা কয়টা সেগমেন্ট হবে? ওটা হবে 10টা সেগমেন্ট। আর যেটা দুইটা এর হবে কয়টা সেগমেন্ট? 8টা সেগমেন্ট। তাহলে এতটুকু মনে রাখবা, ডান ফুসফুসের 10টা সেগমেন্ট থাকে, বাম ফুসফুসের 8টা সেগমেন্ট থাকে। আর পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ডান ফুসফুসের কয়টা লোবিউল থাকে, দেখো খণ্ড মানে হচ্ছে লোব, হ্যাঁ খণ্ড মানে হচ্ছে লোব, লোবিউল মানে হচ্ছে ক্ষুদ্র খণ্ড, ইউল মানে ক্ষুদ্র। যদি লোবিউল বলে পরীক্ষায়, সেগমেন্ট না বলে, তাহলেও দিবাই 10টা আর 8টা। যদি বলে ডান ফুসফুসের সেগমেন্ট কয়টা, তাহলেও 10টা। ডান ফুসফুসের লোবিউল কয়টা, তাহলেও 10টাই দিবা। যদি বলে বাম ফুসফুসের সেগমেন্ট কয়টা, তাইলেও 8টা। বাম ফুসফুসের লোবিউল কয়টা, তাহলে 8টাই দিবা। ক্লিয়ার আমার কথা বুঝতে পারছো? ফুসফুস নিয়ে যখন কথা বললামই, ফুসফুস সম্পর্কে আরেকটু কথা বলে ফেলি আমরা। সেটা হচ্ছে এই ফুসফুস কিন্তু একটা দ্বিস্তরীয় আবরণে আবৃত। স্যার লিমিটটা দেখেন, 3 মিনিট। ওকে, তো ফুসফুস কিন্তু একটা দ্বিস্তরীয় আবরণে আবৃত। দ্বিস্তরীয় আবরণের নাম হচ্ছে, তোমাদের বইয়ে কিন্তু একসময় লেখা ছিল এটাকে প্লুরা, এখন আবার কিন্তু লিখছে দেখো প্লিউরা। আসলে প্লুরা আর প্লিউরার মধ্যে পার্থক্য, কোনো পার্থক্য নাই। দেখো বানানটাই হচ্ছে আমি এই যে এরকম, এটা কেউ প্লু বলে, কেউ প্লিউ বলে, কোনো সমস্যা নেই, একই জিনিস। এই দ্বিস্তরী যে আবরণ, তাহলে বুঝতেই পারতেছো হৃৎপিণ্ড যেমন পড়ছিলাম আমরা আগের দিন, তার বাইরে একটা স্তর থাকে, তার ভিতরে একটা স্তর থাকে না? বাইরে হৃৎপিণ্ডের ক্ষেত্রেও পড়ছিলাম, বাইরে অলওয়েজ প্যারাইটাল, আর ভিতরে হচ্ছে ভিসেরাল। একটা নাম হচ্ছে ভিসেরাল প্লিউরা এবং একটা নাম হচ্ছে প্যারাইটাল প্লিউরা। কার্ডিয়ামের ক্ষেত্রে পড়ছিলাম প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ভিসেরাল পেরিকার্ডিয়াম, সেম জিনিসপত্র। এবং দেখো এই প্লিউরা, পেরিকার্ডিয়ামের মাঝখানে যে ফ্লুইড ছিল, পেরিকার্ডিয়াল ফ্লুইড না? তাহলে প্লিউরার মাঝখানে যে ফ্লুইডটা থাকবে, সেই ফ্লুইডটার নাম কি হবে? প্লিউরাল ফ্লুইড। এর কাজও কি? ফুসফুসকে ঘর্ষণ থেকে রক্ষা করা, তাই না? ঘর্ষণ কমায়। একটা কথা মনে রাখবা, ফুসফুসের গঠন ও কাজের একক হচ্ছে অ্যালভিওলাস। অনেক জায়গায় দেখবা লেখা আছে যে লোভিউল গুলাই ফুসফুসের একক, ঠিক আছে, কিন্তু মূলত হবে যদি পরীক্ষা আসে অ্যালভিওলাস আনসার দিবা। তাহলে অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যগত একক। গঠন ও কার্যগত একক। স্যার একটা ব্রেক দিই আমরা।
আমরা অ্যালভিওলাস সম্পর্কে লেখাপড়া করব, কিন্তু তার আগে একটা 3 মিনিটের ব্রেক দিই তোমাদেরকে। সেই ব্রেকের পরে কিন্তু আমরা ফিরে আসছি ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা 3 মিনিটের ব্রেক, তারপরে আমরা আবার শুরু করবো। সুইং করো, হ্যাঁ। সুইং করো। তো আমরা ফিরে আসছি 3 মিনিটের ব্রেকের পর। তোমরা সবাই সেই পর্যন্ত অপেক্ষা করো, এরপর আমরা অ্যালভিওলাস থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা ক্লাসে রেকর্ড 8 করি না, আমরা দিয়ে রাখছি হচ্ছে আগের দিনেরটাই। 8 করে দিই একটু। সেটা হচ্ছে লেকচার 3-4, আজকে 3 আর 4 হবে সকালে। সো 3, অধ্যায়ের নাম কি? শ্বসন ও শ্বাসক্রিয়া। ওকে, আমরা শুরু করতে পারি। এমডি খোরশেদ আলম রুমি ভাইয়া বলেছেন এত সকালে লাইভ। হ্যাঁ, আমরা সকাল সকাল আসলে লেখাপড়া দিয়ে শুরু করতেছি। যাই। যাবো। সো আমরা এখন হচ্ছে অ্যালভিওলাস পড়বো আবার ইনশাল্লাহ ব্রেকের পর। সো ব্রেকের পর আমরা এখন আবার চলে আসলাম। তো আমরা এখন আগে ব্রেকের আগে দেখছিলাম যে ফুসফুসের গঠন ও কাজের যে একক, সেই ফুসফুসের গঠন ও কাজের একক কিন্তু ছিল হচ্ছে অ্যালভিওলাস। সেই অ্যালভিওলাস সম্পর্কে আমরা এখন একটু কথাবার্তা কিন্তু ইনশাল্লাহ বলবো। তবে এতটুকু মনে রাখবেন যে এই অ্যালভিওলাসটা হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যগত একক। ওকে, ফুসফুসের গঠন ও কার্যগত একক, এটাই হচ্ছে অ্যালভিওলাস। সো অ্যালভিওলাসের সংখ্যাটা আমাদের খুব ইম্পর্টেন্ট, খুব মনে রাখতে হবে। মনে রাখবেন, যখন একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করে, এই নবজাতক শিশুতে অ্যালভিওলাসের সংখ্যা কিন্তু থাকে, এই নবজাতক শিশুতে অ্যালভিওলাসের সংখ্যা কিন্তু থাকে 20 মিলিয়ন।
কত মিলিয়ন? 20 মিলিয়ন। চিন্তা করেন, যখন ওই নবজাতক শিশুর বয়স হয়ে যায় 8 বছর, বেশি দিন না কিন্তু, মাত্র 8 বছর হয়েছে, তখন তার ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা হয়ে যায় 300 মিলিয়ন। চিন্তা করা যায়? তাহলে একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করার পর তার ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা থাকে 20 মিলিয়ন, আর যখন তার বয়স 8 বছর হয়ে যায়, 8 বছরে যে তার অ্যালভিওলাসের সংখ্যা হয়ে যায় 300 মিলিয়ন। তাহলে চিন্তা করেন, পূর্ণবয়স্ক মানুষ যারা, পূর্ণবয়স্ক মানুষের, একজন পূর্ণবয়স্ক যারা, সেই পূর্ণবয়স্ক মানুষের কিন্তু ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা থাকে আলটিমেটলি 274 থেকে 790 মিলিয়ন অ্যাভারেজ, মানে রেঞ্জ আর কি, 790 মিলিয়ন। আপনি যদি অ্যাভারেজ বলতে চান আমাকে, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 480 মিলিয়ন, মোটামুটি বই যেটা দেওয়া আছে আর কি, 480। এই সংখ্যাগুলো কিন্তু একটু মনে রাখবেন। একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টান ক্ষরণ শুরু হয় যখন তার বয়স থাকে আমাদের 24 সপ্তাহ। আমি আবারও বলি, একটা মানব ভ্রূণে 24 সপ্তাহের আগে আর কি সারফেক্টান ক্ষরণ কিন্তু শুরু হয় না। আমি যদি বলি আলটিমেটলি, খেয়াল করেন, সারফেক্টানটা একটু পরে কথা বলতেছি। এই অ্যালভিওলাস থেকে এক ধরনের, হ্যাঁ ওটাতে একটু পরে আসবো, এই অ্যালভিওলাস থেকে এক ধরনের ডিটারজেন্ট সদৃশ রাসায়নিক ক্ষরিত হয়। আমরা কি মনে রাখলাম? যে অ্যালভিওলাস থেকে এক ধরনের ডিটারজেন্ট সদৃশ রাসায়নিক ক্ষরিত হয়। সো ডিটারজেন্ট শুনলে আমার সবার আগে যেটার নাম মাথায় আসে, হচ্ছে সারফেক্সেল। মনে রাখবেন, এটার নামও কিন্তু অনেকটা ওই রকমই, সারফেক্সেলের মতোই। তার নাম কি? সারফেক্ট্যান্ট। আপনি ওকে বলতে পারেন যে ভাইয়া ঠিক আছে, ডিটারজেন্ট সদৃশ রাসায়নিকের নাম সারফেক্ট্যান্ট, এর কাজ কি? আমি লিখে দিচ্ছি ইংলিশে একটা লাইন, মনে রাখবেন সারফেক্ট্যান্ট হলো সারফেস টেনশন লোয়ারিং এজেন্ট। সারফেক্ট্যান্ট হলো সারফেস টেনশন লোয়ারিং এজেন্ট। খেয়াল করে দেখেন তো, এই সারফেস টেনশন মানে হচ্ছে পৃষ্ঠ টান। সো আলটিমেটলি এই পৃষ্ঠ টানকে আমাদের সারফেক্ট্যান্ট কি করে? কমিয়ে দেয়, মানে কমায়। তাহলে পৃষ্ঠটান কমালে ফুসফুসের শ্বসন তল বৃদ্ধি পায়, ফলে তার গ্যাসীয় আদান প্রদান কিন্তু সহজ হয়। দেখেন সারফেস টেনশনের প্রথম যে কথাটুকু যদি বলি, এটা হচ্ছে সারফেক্ট। খেয়াল করছেন, সারফেস বা সারফেক্ট টেনশনে দেখেন টেন, এখান থেকে আসছে সারফেক্ট্যান্ট মানে যে সারফেস টেনশন কমায়। সারফেক্ট্যান্ট কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য একটু বলি। 23 সপ্তাহ বয়স যখন থাকে একটা মানব ভ্রূণের, এই 23 সপ্তাহ বয়সী মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টান ক্ষরণ শুরু হয়। 23 সপ্তাহ বয়সী মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টান ক্ষরণ শুরু হয়। এই জন্য চিন্তা করেন, যখন সারফেক্টান ক্ষরণ শুরু হয় তখনই কিন্তু ওই মানব ভ্রূণটা স্বাধীন অস্তিত্বের হয়। তার মানে কি, যতদিন না পর্যন্ত একটা মানব ভ্রূণে সারফেক্টান ক্ষরণ শুরু হয় নাই, ততদিন পর্যন্ত সে কিন্তু নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারতো না, তার মায়ের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আল্লাহ করে দিত। বাট 23 সপ্তাহ বয়সে যখন কিন্তু তার সারফেক্টান ক্ষরণ শুরু হয়েছে, তখন সে স্বাধীন অস্তিত্বের হয়ে গিয়েছে। তখন যদি সে কোনোভাবে প্রিম্যাচিউর বেবি হয়ে যায়, তাও কিন্তু তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে, কারণ তার সারফেক্টান ক্ষরণ শুরু হয়েছে, মানে তার ফুসফুস সে কিন্তু স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে। এই জন্য কিন্তু দেখবেন 24 সপ্তাহ বয়সের আগে কাউকে স্বাধীন অস্তিত্বের বলে গণ্য করা হয় না। তাহলে 24 সপ্তাহ বয়সের আগে কাউকে স্বাধীন অস্তিত্বের বলে গণ্য করা হয় না। যদিও যে কোনো সময় অ্যাবর্শন বা গর্ভনিরোধ করা পাপ, বাট বাইরের কান্ট্রিতে তো, যেসব ওয়েস্টার্ন কান্ট্রি আছে, ওরা তো আর এই পাপ ধর্ম এগুলো বোঝে না, মানে না। সো ওরা কিন্তু অ্যাবর্শন প্রচুর করে। তারপরে ওদের একটা রুলস আছে, 24 সপ্তাহ আগে অ্যাবর্শন করতে হবে, পরে করা যাবে না। কারণ 24 সপ্তাহ হয়ে গেলে 23 সপ্তাহ পরে ও স্বাধীন অস্তিত্বের হয়ে যাবে। ওকে মারলেন মানে একটা পূর্ণাঙ্গ মানুষকে মার্ডার করার সমান শাস্তি আপনাকে পেতে হবে। বাট হ্যাঁ, 24 সপ্তাহের আগে ওদেরকে যদি অ্যাবর্শন করা হয় ওই দেশে, তাহলে তাদেরকে কিন্তু কোনো পানিশমেন্ট দেওয়া হয় না। যদিও ধর্ম অনুযায়ী অ্যাবর্শন করানোটাই খারাপ যে কোনো বয়সে। মনে থাকবে, একটা কথা মনে রাখবেন, এই যে সারফেক্টান ক্ষরণ হয়, এটা যে কোষ থেকে, সেই কোষটার নাম একটু মনে রাখবেন। সতে সারফেক্ট্যান্ট, সতে সেপ্টাল,
তাহলে আমাদের ফুসফুসের অ্যালভিওলাসের অনেকগুলা কোষ আছে, অতগুলা কোষের মধ্যে সেপ্টাল কোষ থেকে কিন্তু সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়, শর্তে সারফেক্ট্যান্ট শর্তে সেপ্টাল। এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আলটিমেটলি অ্যালভিওলার থলি, দেখছেন না, এটা হচ্ছে অ্যালভিওলার থলি, এগুলো থলি, যে একটা অ্যালভিওলার থলি, এগুলো হচ্ছে অ্যালভিওলার নালী, সব মিলাই এটা হচ্ছে একটা অ্যালভিওলাস। ক্লিয়ার? অ্যালভিওলাস বা অ্যালভিওলাই যেটাকে আমরা বলি। সো এরপরে আমরা হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম করব। জাস্ট এটা কেটে আবার শুরু করে দাও। ওকে, সো এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে। ওকে, সো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণে আমরা চলে যাব। সো সবাই খুব মন দিয়ে বুঝতে হবে এই জায়গাটা, যে আমরা এখন কি পড়বো। আমরা এখন পড়বো হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। হ্যাঁ, প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। তো আমি যদি একটু লিখি প্রশ্বাস, মনে রাখবেন এই প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস গ্রহণ, আর আমি যদি বলতাম নিঃশ্বাস, তাহলে মনে রাখবেন নিঃশ্বাস মানে হচ্ছে শ্বাস ত্যাগ। তো গ্রহণ আর ত্যাগ কিভাবে মনে রাখবেন? দেখবেন টিভিতে যখন কেউ মারা যায় খবর বলে বলে যে আজ বিকাল এত ঘটিকার সময় মারুফ আল শাহরিয়া স্যার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো শেষ নিঃশ্বাস অলওয়েজ কিন্তু ত্যাগ বোঝায়, নিঃশ্বাস ত্যাগ আর প্রশ্বাস গ্রহণ। ওকে, এখন দেখেন এই প্রশ্বাস আর নিঃশ্বাসের সাথে জড়িত যে পেশি রয়েছে, সেই পেশিগুলোর নাম হচ্ছে শ্বাস পেশি। আমি সংক্ষেপে তোমাদের একদম ইজিলি বলতেছি আর কি। হ্যাঁ, কি পেশি বলতে পারি আমরা? শ্বাস পেশি। কি পেশি? শ্বাস পেশি। ওকে, আমরা এই পেশিকে বলতে পারি হচ্ছে শ্বাস পেশি। হ্যাঁ, তো শ্বাস পেশি আছে দুইটা, ডায়াফ্রাম পেশি, ডায়াফ্রাম পেশি, আর নাম হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। তবে তোমাদেরকে একটু বলে দেই, ডায়াফ্রাম মানে হচ্ছে মধ্যচ্ছদা, আমাদের বক্ষ গহ্বরের শেষের দিকে থাকে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো ডায়াফ্রাম মানে হচ্ছে মধ্যচ্ছদা, এটা আমাদের বক্ষ গহ্বরের শেষের দিকে থাকে। খেয়াল করো, এইখানে যে তোমরা দেখতেছো না, আলটিমেটলি এই যে পেশিটা, এই যে এটা হচ্ছে ডায়াফ্রাম পেশি। এটা কি পেশি বলো? এটা হচ্ছে ডায়াফ্রাম পেশি। তাহলে খেয়াল করে দেখো তো, এই ডায়াফ্রাম যখন সংকোচন প্রসারণ হবে তখন কিন্তু এই যে দেখছো, এটা বক্ষ গহ্বর, এটা বুক না, বক্ষ গহ্বর না, এই বক্ষ গহ্বরের যে অনুদৈর্ঘ্য ব্যাস আছে, অনুদৈর্ঘ্য, এই অনুদৈর্ঘ্য ব্যাস কিন্তু কম বেশি হতে সাহায্য করে। ডায়াফ্রাম পেশি যখন সংকুচিত প্রসারিত হবে তখন এই অনুদৈর্ঘ্য ব্যাস কম বেশি হবে। অন্যদিকে ইন্টারকোস্টাল পেশি, যেটা যদি তোমাদেরকে বলি ইন্টারকোস্টাল পেশি আসলে কোথায় থাকে, যদি এখানে যাই, দেখো ইন্টার মানে হচ্ছে মধ্যবর্তী, আজীবন মনে রাখবা, ইন্টার মানে হচ্ছে মধ্যবর্তী, মাঝে। কোস্টাল কথাটা আসছে হচ্ছে কোস্টা প্লাস আল থেকে। তোমাদেরকে আমি শিখিয়েছিলাম টিক ইক আল আর আল, এই আল থাকা মানে হচ্ছে সম্পর্কিত বোঝায়, সম্পর্কিত বোঝায়। কোস্টা মানে হচ্ছে রিপস, রিপস মানে হচ্ছে পরশুকা, পরশুকা। হ্যাঁ, সো আমাদের যে বুকের পাজরের যে হাড্ডিগুলো আছে না, 12 জোড়া পরশুকা থাকে, এই পরশুকার মাঝখানে থাকে ইন্টারকোস্টাল পেশি। তারপর তো ওই যে বুকের পাজর যেটা, ওই পাজরের যে পরশুকা থাকে ওর মাধ্যমে আমাদের অনুদৈর্ঘ্য ব্যাস বাড়বে না অনুপ্রস্থ ব্যাস বাড়বে কমবে? অনুপ্রস্থ না। ওকে, তো চলো প্রশ্বাসটা আসলে কি হবে একটা কথা বলি, মনে রাখবা। এই ডায়াফ্রাম পেশিতে যে স্নায়ু বিস্তার লাভ করে, দেখো ডায়াফ্রাম, ফ্রা থেকে মনে রাখবা, ওই স্নায়ুর নাম হচ্ছে ফ্রেনিক স্নায়ু। ডায়াফ্রাম পেশি থেকে মনে রাখবা, ডায়াফ্রাম পেশিতে যে স্নায়ু বিস্তার লাভ করে সেই স্নায়ুটার নাম হচ্ছে ফ্রেনিক স্নায়ু। কি স্নায়ু বলো? ফ্রেনিক স্নায়ু। আর মোস্ট ইম্পর্টেন্ট মজার জিনিস হচ্ছে ইন্টারকোস্টাল পেশিতে যে স্নায়ু বিস্তার লাভ করে তার নাম হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ু। সেটা আলাদা করে আমাদের মনে রাখা লাগতেছে না। ইন্টারকোস্টাল পেশিতে যে স্নায়ু বিস্তার লাভ করে তার নাম ইন্টারকোস্টাল স্নায়ু, আর ডায়াফ্রাম পেশিতে যে স্নায়ু বিস্তার লাভ করে তার নাম হচ্ছে ফ্রেনিক স্নায়ু। ওকে, তো আমরা এখন দেখবো যে কিভাবে প্রশ্বাসটা আসলে হয়। খেয়াল করে দেখো প্রশ্বাসটা আসলে কিভাবে হয়। মনে রাখবা, যখন ডায়াফ্রাম পেশি সংকুচিত হবে, তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে, নর্মালি আমরা জানি প্রসারণ হলে বাড়ে, বাট এই পেশির ক্ষেত্রে সংকোচন হলে বাড়বে। এটা একটু আমরা মনে রাখবো।
যে অন্যান্য সবকিছুর ক্ষেত্রে প্রসারণ মানে বাড়বে, আর এখানে সংকোচন মানে বাড়বে, একটু মনে রাখবো। তাহলে খেয়াল করো, যখন ডায়াফ্রাম পেশি সংকুচিত হয় তখন আমাদের যে বুকের, ওটাকে আমরা বলি বক্ষ গহ্বর, মূলত এই বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বাড়বে না অনুপ্রস্থ ব্যাস বাড়বে? একটু আগে দেখালাম ডায়াফ্রাম পেশি দৈর্ঘ্য বরাবর থাকে। তাহলে ধরো এটা যদি হয়, আমি চিন্তা করি এটা বক্ষ গহ্বর, ডায়াফ্রাম পেশিটা এরকম আছে না? তো যখন সংকুচিত হবে তখন তাকে অনুদৈর্ঘ্য হবে কি হবে? দেখো এই চিত্রটা এমন হয়ে যাবে না, এটা একটু কিছুটা ফ্ল্যাট হয়ে যাবে না? তখন এই অনুদৈর্ঘ্য যে ব্যাসটা, এই অনুদৈর্ঘ্য ব্যাসটা কি বেড়ে যায় না? অন্যদিকে বলতো, যদি ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয় তাহলে কোন ব্যাস বেড়ে যায়? অনুপ্রস্থ ব্যাস বেড়ে যায় না? এখন তুমি চিন্তা করো, একদিকে অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে গিয়েছে, একদিকে অনুপ্রস্থ ব্যাস বেড়ে গিয়েছে। তাহলে ওভারঅল চিন্তা করলে আমাদের যে বক্ষ গহ্বরের আয়তন, সেটাও কিন্তু কি হয়? সেটাও কিন্তু বেড়ে যায়। তারপরে তো বক্ষ গহ্বরের আয়তন যদি বেড়ে যায়, তাহলে বক্ষ গহ্বরের মধ্যে ফাঁকা জায়গা তৈরি হয় না? বক্ষ গহ্বরের মধ্যে ফাঁকা জায়গা তৈরি হয় না? ফাঁকা জায়গা তৈরি হলে বলতো বায়ুর কি তৈরি হয়? বায়ুর ঘাটতি তৈরি হয় না? আর যখনই বায়ুর ঘাটতি তৈরি হবে, তখন এই বায়ুর ঘাটতি পূরণের জন্য আলটিমেটলি যেটা করা হবে সেটা হচ্ছে প্রশ্বাস। তাহলে পুরো জিনিসটা আমি একবার বলে দিই। ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে, ওদিকে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে, ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে অনুদৈর্ঘ্য ব্যাস বাড়ে, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে অনুপ্রস্থ ব্যাস বাড়ে, ওভারঅল বক্ষ গহ্বরের আয়তন বাড়ে, ফলে বক্ষ গহ্বরের মধ্যে ফাঁকা জায়গা বাড়ে, ফাঁকা জায়গা বললে বায়ু ঘাটতি তৈরি হয়, ফলে প্রশ্বাস হয়। তো নিঃশ্বাস যদি আমি তোমাদেরকে বলি, তাহলে খেয়াল করে দেখো, নিতে হচ্ছে নিঃশ্বাস, নিতে হচ্ছে নিঃশ্বাস, এই নিতে হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে, বলো কোনটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, প্রশ্বাস না নিঃশ্বাস? অ্যান্সার হবে নিঃশ্বাস। যে নিতে হচ্ছে নিঃশ্বাস, নিতে হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া। কেন নিষ্ক্রিয় প্রক্রিয়া? কারণ এখানে আসলে কিছু হয় না, এই জিনিসগুলো আবার আগের অবস্থায় ফেরত যাওয়ার কারণে নিঃশ্বাস আছে। একটা ধরো ধনুক তুমি টান দিলা, চলে গেল, ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার আগের জায়গায় চলে যায় না, এমন। তো নিঃশ্বাসে কি হবে দেখো, ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়েছিল, ওটা আবার প্রসারিত হয়ে যাবে, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়েছিল, আবার প্রসারিত হয়ে যাবে। তাহলে অনুদৈর্ঘ্য ব্যাস কমে যাবে, অনুপ্রস্থ ব্যাস কমে যাবে, বক্ষ গহ্বরের আয়তন কমে যাবে, ফলে বায়ু ঘাটতির জায়গায় তখন বায়ুর আধিক্য তৈরি হবে না, বেড়ে যাবে না আরো, তখন এটা বাইরে বের হয়ে যাবে। এটা হচ্ছে নিঃশ্বাস। তাহলে আমরা মনে রাখবো, নিতে নিঃশ্বাস, নিতে হচ্ছে এটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। ক্লিয়ার? ওকে। এখন চিন্তা করো, এই প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের স্নায়বিক নিয়ন্ত্রণ বলে একটা জিনিস আছে। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের যে নিয়ন্ত্রণ একটা আছে, তার নাম হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ। এই স্নায়বিক নিয়ন্ত্রণ জিনিসটা আসলে কেমন? এটা অনেকে বোঝে না, বুঝতে পারে না, কঠিন লাগে অনেকের কাছে, বাট এই জিনিসটা কিন্তু আমরা অনেক সহজ করে চাইলে পড়তে পারি। তো আমরা এখন ওই জিনিসটাই দেখার চেষ্টা করবো, যে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের স্নায়বিক নিয়ন্ত্রণ। মনে রাখবা, প্রশ্বাস নিঃশ্বাসকে যারা নিয়ন্ত্রণ করে, যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রকে আমরা বলবো হচ্ছে শ্বাস কেন্দ্র। আর এই শ্বাস কেন্দ্র রয়েছে টোটাল 4টি, যার মধ্যে আমাদের মেডুলায় থাকে 2টি, অন্যদিকে আমাদের পন্সে থাকে 2টি। এটা মস্তিষ্কের অংশ, তোমরা সবাই জানো, মেডুলা পন্স, পশ্চাৎ মস্তিষ্কের অংশ, সেরেবেলাম, মেডুলা অবলঙ্গটা, পন্স। তো এই মেরুলায় যে 2টা থাকে, সেই 2টার নাম হচ্ছে, একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র এবং 2 নম্বরটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। টোটাল শ্বাস কেন্দ্র কয়টা? 4টা। তার মধ্যে মেরুলায় থাকে যে 2টা, তার মধ্যে একটা নাম হচ্ছে প্রশ্বাস কেন্দ্র এবং আরেকটার নাম হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। আর পন্সে যে 2টা থাকে, তার মধ্যে একটা নাম হচ্ছে নিউমোট্যাক্সিক, নিউমোট্যাক্সিক, এবং আরেকটার নাম হচ্ছে অ্যানিউইস্টিক। আরেকটার নাম 2 নম্বর কি? অ্যানিউইস্টিক। হ্যাঁ, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক, একটা হচ্ছে অ্যানিউস্টিক। একটা হচ্ছে নিউমোট্যাক্সিক এবং আরেকটা হচ্ছে অ্যানিউস্টিক। দেখো, টোটাল প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের স্নায়বিক যে নিয়ন্ত্রণ, আমরা লিখি প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের স্নায়বিক যে নিয়ন্ত্রণ, সেখানে টোটাল 4টা শ্বাসকেন্দ্র থাকে, মেরুলায় 2টা, পন্সে 2টা, মেরুলার পাশে 2টা, পন্সের পাশে 2টা। মেরুলার পাশে 2টাকে আমরা বলবো হচ্ছে প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র, আর পন্সের পাশে 2টাকে বলবো নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক।
ক্লিয়ার আমার কথা? এখন দেখো আলটিমেটলি প্রশ্বাসের সময় কি হয়, আমরা দেখলাম প্রশ্বাসের সময় কি ঘটনা ঘটে, একটা কথা মনে রাখবো সবাই। দেখো এই যে প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্রের সাথে নিউমোটক্সিক আর অ্যানেস্টিকের একটা সম্পর্ক থাকবে, এবং একটার সাথে একটা সম্পর্ক থাকবে। সম্পর্কটা এভাবে মনে রাখবা। দেখো আমি যদি তোমাকে বলি নিঃশ্বাস কেন্দ্র, তবে এই নিঃশ্বাস কেন্দ্র নি দিয়ে শুরু হয়েছে না, তাহলে অক্ষর মিলাই বলো তো এর সাথে কার সম্পর্ক থাকবে? এর সাথে কি অ্যানিস্টিকের সম্পর্ক থাকবে না নিউমোট্যাক্সিকের সম্পর্ক থাকবে? এখন নিউমোট্যাক্সিকের সম্পর্ক আছে, তাই না? তাহলে বলতো প্রশ্বাস কেন্দ্রের সাথে কার সম্পর্ক আছে? বাকিটার। তাহলে প্রশ্বাস কেন্দ্রের সাথে সম্পর্ক আছে মনে রাখবে অ্যানিউস্টিকের। এরও কথা মনে রাখতে পারলেই হবে। তাহলে প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র, নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক, নিতে নিঃশ্বাস কেন্দ্র নিতে নিউমোট্যাক্সিক, নিতে নিঃশ্বাস কেন্দ্র নিতে নিউমোট্যাক্সিক। তাহলে প্রশ্বাস কেন্দ্রের সাথে সম্পর্ক আছে কার? অ্যানিউস্টিকের। ওকে, প্রশ্বাসটা কিভাবে হয় খেয়াল করো। প্রশ্বাস তখনই হবে, প্রশ্বাসের মাধ্যমে আমরা কি অক্সিজেন যুক্ত বায়ু গ্রহণ করি না? তোমার দেহে অক্সিজেন গ্রহণ করার তাড়না তখনই সৃষ্টি হবে যখন তোমার দেহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। তাহলে প্রশ্বাস হতে গেলে আমাদের দেহে কিসের পরিমাণ বেড়ে যেতে হবে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যেতে হবে। যখন তোমার দেহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে তখন তোমার দেহে কিন্তু অক্সিজেন এর দরকার হবে, প্রশ্বাস হবে। প্রশ্বাস হয় যখন দেহে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। বেড়ে গেলে দেখো এই যে স্নায়ু উদ্দীপনাটা, এই উদ্দীপনাটা, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে আমাদের কি অক্সিজেন নিতে হবে না, প্রশ্বাস করতে হবে না? তখন এই উদ্দীপনাটা অ্যানিউস্টিক কেন্দ্র হয়ে বলতো অ্যানিউস্টিক কেন্দ্রের সাথে কার সম্পর্ক? প্রশ্বাস কেন্দ্রের সম্পর্ক না, প্রশ্বাস কেন্দ্রে যায়। হ্যাঁ নিঃশ্বাস। যখন দেহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, দেহের স্পেসিফিক ভাবে যদি বলতে চাই দেহের কোন জায়গায়, আমরা একবার দেহের রক্তে, হ্যাঁ যখন রক্তে, আমি রক্তে লিখি, যখন রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন এই উদ্দীপনা অ্যানিউস্টিক কেন্দ্র হয়ে, অ্যানিউস্টিকের সাথে কার সম্পর্ক? প্রশ্বাস কেন্দ্রের সম্পর্ক না? তাহলে অ্যানিউস্টিক কেন্দ্র হয়ে প্রশ্বাস কেন্দ্রে যায়। আর প্রশ্বাস কেন্দ্রে গেলে কি শুরু হয়? প্রশ্বাস শুরু হয়। বলতো প্রশ্বাস শুরু কিভাবে হয়? খুবই ইজি। ওই যে ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, বক্ষগহ্বরের অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ ব্যাস বেড়ে যায়, বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়, বায়ু ঘাটতি তৈরি হয়, প্রশ্বাস বা হয়, নিঃশ্বাস হয়। ওকে, এরপর খেয়াল করে দেখো at the same time এখানে লিখে দেখো at the same time, মানে একই সময়ে প্রশ্বাস কেন্দ্র কিন্তু জানে যে প্রশ্বাস শেষ হয়ে যাবে, এরপর নিঃশ্বাস হতে হবে। তো প্রশ্বাস কেন্দ্র কি করে? প্রশ্বাস কেন্দ্র এই যে স্নায়ু তাড়নাটা, যে আমি একটু পরে আমার প্রশ্বাস শেষ হয়ে যাবে, এই স্নায়ু তাড়নাটা সে কিন্তু নিউমোট্যাক্সিক কেন্দ্রে পাঠায়। সে নিউমোট্যাক্সিক কেন্দ্রে পাঠায়। তুমি বলতে পারো যে ভাইয়া কেন নিউমোট্যাক্সিক কেন্দ্রে পাঠায়? কেন নিউমোট্যাক্সিক কেন্দ্রে পাঠায়? কারণ এই নিউমোট্যাক্সিকের বন্ধুই কিন্তু অ্যানিউস্টিক, আর প্রশ্বাসের বন্ধুই কিন্তু নিঃশ্বাস, তাই না? যখন নিউমোট্যাক্সিক কেন্দ্রে পাঠাবে তখন এই নিউমোট্যাক্সিক বলো তো কাকে বলবে? ওর বন্ধুকে বলবে না? ওর বন্ধুর নাম কি? অ্যানিউস্টিক না? মানে কাইন্ড অফ তুমি এমন চিন্তা করো, ধরো নিঃশ্বাসের গার্লফ্রেন্ড হচ্ছে নিউমোট্যাক্সিক আর প্রশ্বাসের গার্লফ্রেন্ড হচ্ছে অ্যানিউস্টিক। জাস্ট মজা করে মনে রাখবা, নিঃশ্বাসের গার্লফ্রেন্ড হচ্ছে নিউমোট্যাক্সিক আর প্রশ্বাসের গার্লফ্রেন্ড হচ্ছে অ্যানিউস্টিক। আবার এই অ্যানিউস্টিক আর নিউমোট্যাক্সিক পরস্পরের বান্ধবী, তাই না? প্রশ্বাস নিঃশ্বাস পরস্পরের বন্ধু, নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক পরস্পরের বান্ধবী। তাহলে খেয়াল করো, যখন প্রশ্বাস কেন্দ্রে প্রশ্বাস চলতেছে তখন কিন্তু প্রশ্বাস কেন্দ্র নিউমোট্যাক্সিককে বলবে যাতে সে নিঃশ্বাসকে জানায়, যাতে নিঃশ্বাস শুরু হতে পারে একটু পরে। তাহলে বলো এই যে দেখো, তখন এই নিউমোট্যাক্সিক কেন্দ্রে পাঠানোর পরে নিউমোট্যাক্সিক এটা কাকে জানায়? এটা অ্যানিউস্টিককে জানায়, মানে ওর বান্ধবীকে জানায়। নিউমোট্যাক্সিক ওর বান্ধবীকে জানায়, কি জানায়? যে ভাই তুই এবার প্রশ্বাসটা বন্ধ কর, আমি নিঃশ্বাস শুরু করবো। তখন কিন্তু প্রশ্বাসটা বন্ধ হয়। কিভাবে প্রশ্বাস বন্ধ হয়? এটাও খুব ইজি, দেখো কঠিন ভাইবো না, খুব ইজি একটা জিনিস, ঠিক আছে? তখন এই অ্যানিউস্টিক কি করে? তখন অ্যানিউস্টিক কিন্তু ওর যে বয়ফ্রেন্ড আর কি, ওর যে বন্ধু প্রশ্বাস কেন্দ্র, তাকে বলে যে তুমি দমে যাও। দমে যাও মানে কি? তুমি থেমে যাও।
তাহলে অ্যানিস্টিকের বন্ধু বয়ফ্রেন্ড প্রশ্বাস কেন্দ্র যদি দমে যায় তাহলে প্রশ্বাস কি হয়ে যাচ্ছে বলতো? প্রশ্বাস বন্ধ হচ্ছে না? এবার যদি প্রশ্বাস বন্ধ হয়ে যায় তখন কি করবে দেখো, এই যে এইখান দিয়ে তখন কিন্তু এই নিউমোট্যাক্সিক নিঃশ্বাস কেন্দ্রকে বলবে তুমি খেলা শুরু করো, মানে তুমি নিঃশ্বাস নেওয়া শুরু করো। তখন নিঃশ্বাস শুরু হবে, তো পুরো ঘটনা হয়তো লাস্টের টুকু তোমাদের একটু কঠিন লেগেছে, আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি। এটাও কিন্তু এর অংশ, এর পার্ট। হ্যাঁ, অংশটা খুব সহজ। যখন কারো রক্তে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় তখন এই উদ্দীপনা অ্যানিস্টিক কেন্দ্রে যায়। সবাই জানো অ্যানিস্টিকের স্বামী হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, মনে রাখার জন্য। প্রশ্বাস কেন্দ্র তখন অ্যানিস্টিকের কথা শুনে প্রশ্বাস শুরু করে। একই সাথে প্রশ্বাস কেন্দ্র নিউমোট্যাক্সিককে জানায় যে তুমি তোমার বান্ধবী অ্যানিস্টিককে বলো থামতে, কারণ ও যদি না থামে তাহলে তোমরা কিভাবে শুরু করবে? সো তখন অ্যানিস্টিক থেমে যায়, অ্যানিস্টিক থেমে গেলে প্রশ্বাস কেন্দ্র দমে যায়, ফলে প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আর যখনই প্রশ্বাসটা বন্ধ হয় তখন নিউমোট্যাক্সিক নিঃশ্বাস কেন্দ্রকে বলে নিঃশ্বাস শুরু করো, তো নিঃশ্বাস শুরু হয়ে যায়। ক্লিয়ার? তো এইটা হইতেছে আলটিমেটলি প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের স্নায়বিক নিয়ন্ত্রণ। তো খেয়াল করে দেখো, আরেকবার বলে দিই। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে অ্যানিস্টিক কেন্দ্র হয়ে প্রশ্বাস কেন্দ্রে যাবে, প্রশ্বাস শুরু হবে। অন্যদিকে প্রশ্বাস কেন্দ্র নিউমোট্যাক্সিককে বলবে যেন সে অ্যানিস্টিককে বলে প্রশ্বাস বন্ধ করতে, ফলে প্রশ্বাস থেমে যায়, যাতে নিঃশ্বাস কেন্দ্র নিউমোট্যাক্সিকের উপস্থিতিতে ওর উদ্দীপনায় নিঃশ্বাস শুরু করতে পারে। সো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। এর নর্মালটাও আমরা বললাম, স্নায়বিক নিয়ন্ত্রণ আমরা বললাম। কয় মিনিট ব্রেক দিবা বলো? দিবা নাকি শুরু করে দেওয়া যাবে? আমার কিন্তু ব্রেক লাগবে না। লাগবে? কয় মিনিট? 3-4 মিনিট। ওকে, তো আমরা এরপরে গ্যাসীয় পরিবহন শুরু করব। গ্যাসীয় পরিবহন শুরু করার আগে তোমাদেরকে আমরা একটা 3 মিনিটস এর ব্রেক দিলাম। একটা না বললে তোমাদেরও কষ্ট হয়ে যাবে। সো 3 মিনিটের একটা ব্রেক দিয়ে দিলাম। এই ব্রেকের মধ্যে আমাদের ক্যামেরাটা একটু রেস্ট নিয়ে নিক। স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দে উড়িয়ে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দে। মোহাম্মদ মোরসালে ইসলাম বলছে, ভাই চশমাটা খুলেন, চেনা যায় না। তুমি আমাকে চিনে কি করবা? বায়োলজি পড়ো, তাইলেই হবে। এরা যত লাইট, চশমা খুলে ক্লাস নিলে মরে যাবো আমরা। কত স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দে উড়িয়ে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে। সো এরপরে আমরা আলটিমেটলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পড়া শুরু করবো। সরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের। এই টপিকটা 100%, হয়তো ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে, দেখো তো ভালো করে দেখো, আচ্ছা না? এখানে দেখা যায় কেমনে? দেখো তো, এখানে দেখা যাচ্ছে, আঙুল দেখা যাচ্ছে না? এবার এবার যাচ্ছে? ও, বুঝতে পারছি, মানে এর উপর কোন দেখা যাচ্ছে। ওকে, সো আমরা এরপরে যে টপিকটা পড়বো সেই টপিকটা এতটা গুরুত্বপূর্ণ যে এই অধ্যায় থেকে যদি কেউ একটা প্রশ্ন পড়ে যায়, তাহলে এই প্রশ্নটা যদি সে পড়ে যায় তাহলে তার কমন আসবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে গ্যাসীয় পরিবহন। তো গ্যাসীয় পরিবহন যে বুঝবে তার কাছে এই অধ্যায়ের মোস্ট কমন কোশ্চেন, মানে যেটা পরীক্ষায় যে সে পাবেই সেটা সে পেয়ে যাবে। তো আমরা শুরু করে দিব গ্যাসীয় পরিবহন। আমাদের মারুফ স্যার যখন আমাদেরকে নির্দেশনা দিবেন তখনই। আমাদের 3 মিনিটের আরো 1 মিনিট বাকি আছে। 3 মিনিট ইকুয়াল টু যতক্ষণ না পর্যন্ত আমাদের কাজ হয়। সাউন্ড গুলো একটু চেক করে নিও, নাহলে কিন্তু মাঠে মারা।
যাব? ওকে। সো প্রিয় বাচ্চারা, আমরা এখন আবার যে টপিকটা শুরু করব শ্বাসক্রিয়া ও শ্বসনের, সেই টপিকটার নাম হচ্ছে প্রিয় বাচ্চারা, এখন আমরা শ্বাসক্রিয়া ও শ্বসন বা শ্বসন ও শ্বাসক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে হট টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটার নাম হচ্ছে গ্যাসীয় পরিবহন। সো আমাদের ব্রেক শেষ, আমরা এখন গ্যাসীয় পরিবহন নিয়ে আলোচনা করা শুরু করবো ইনশাল্লাহ। তো একটা কথা মনে রাখবা যে গ্যাসীয় পরিবহন, এখানে যে গ্যাস কথাটা যে বলতেছে গ্যাস, এই গ্যাস দ্বারা আসলে কিন্তু দুইটা গ্যাসকে বোঝায়, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে গ্যাসীয় পরিবহন বলতে আসলে দুইটা জিনিসের পরিবহন বোঝায়, একটা হচ্ছে অক্সিজেন পরিবহন এবং একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তাহলে আমরা প্রথমে বলতো কোন পরিবহনটা করবো? এক্স্যাক্টলি, প্রথমে আমরা অক্সিজেন পরিবহন। তো অক্সিজেন দুই ভাবে পরিবাহিত হয়, একটা ভৌত দ্রবণ রূপে পরিবহন, একটা রাসায়নিক যৌগ রূপে পরিবহন। তো আমাদের কিন্তু পরীক্ষায় রাসায়নিক যৌগ রূপে পরিবহনটাই আসবে। তো আমরা রাসায়নিক যৌগ রূপে অক্সিজেনের পরিবহনটাই কিন্তু দেখব। ওকে, তো খেয়াল করে দেখো তো, যখন আমাদের বলছে রাসায়নিক যৌগ রূপে অক্সিজেন পরিবহন, তখন বিক্রিয়ার শুরুতে আমরা কাকে দিয়ে দিব? আমরা অক্সিজেনকে দিয়ে দিব না? একটা কথা মনে রাখবা, আমাদের দেহে তিনটা প্রধান রক্তকণিকা রয়েছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আমরা সবাই কিন্তু জানি লোহিত রক্তকণিকা আমাদের অক্সিজেন পরিবহনে সাহায্য করে, কারণ তার হিমোগ্লোবিন থাকে। শ্বেত রক্তকণিকা আমাদেরকে যোগ জীবাণু ধ্বংসে সাহায্য করে, প্রতিরক্ষা দেয়, এবং অনুচক্রিকা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কে না জানো, 6-7 থেকে পড়ে আসছো। তো মনে রাখবা, অক্সিজেন পরিবহন হয় কিন্তু লোহিত রক্তকণিকার মাধ্যমে, কারণ লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন থাকে। মনে রাখবা, হিমোগ্লোবিন কিন্তু 4টি একক নিয়ে গঠিত একটা গোল অণু। হিমোগ্লোবিন কিন্তু 4টি একক নিয়ে গঠিত একটা গোল অণু, এজন্য ওর সংকেত হচ্ছে Hb4। তাহলে চিন্তা করো তো, রাসায়নিক যৌগরূপে অক্সিজেন পরিবহন, প্রথমে অক্সিজেন দিয়ে দিয়েছি, আমরা যদি অক্সিজেন পরিবহন হয় হিমোগ্লোবিনের মাধ্যমে, হিমোগ্লোবিন দিছি, দেখো যেহেতু হিমোগ্লোবিনের 4টা একক আছে, সেটা 4 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে দেখো কি তৈরি করবে। বিক্রিয়া করে তৈরি করবে, প্রথমে আমরা 4 দিয়ে দিলাম, এরপরে Hb দিয়ে দিলাম, O2 দিয়ে দিলাম। 4HbO2 এর নাম কি দেখো, এটা অক্সিজেন না? অক্সিজেন থেকে আমরা নিব হচ্ছে অক্সি, আর এটা হিমোগ্লোবিন না? ওটা পুরোটাই আমরা নিয়ে নিব, তাহলে লিখবো হিমোগ্লোবিন। তাহলে এই যে যৌগটা, এই যৌগটার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। তাহলে বলো, মানব দেহে অক্সিজেন পরিবহন হয় রাসায়নিক যৌগ রূপে কোন যৌগ হিসেবে? অক্সি হিমোগ্লোবিন হিসেবে। তুমি একটু বুদ্ধি করে বলো তো, দেখো তো, অতে অক্সি হিমোগ্লোবিন না? তাহলে বলো তো, এটা কি অতে স্থায়ী না অস্থায়ী? এটা মেডিকেলে আসছিল, যে কেউ পারবা, যেহেতু আমার স্টুডেন্ট তোমরা। অতে হচ্ছে অক্সিমোগ্লোবিন, অতে হচ্ছে অস্থায়ী। অক্সিমোগ্লোবিন একটি অস্থায়ী যৌগ। কেন? কারণ এরাও দেখো অ দিয়ে খেলা। তাহলে অতে দেখো অক্সিমোগ্লোবিন না, আমি সংক্ষেপে লিখি ওহি, অক্সিমোগ্লোবিন। অতে দেখো এটা একটা অস্থায়ী যৌগ না? কেন অস্থায়ী যৌগ? কারণ অতে এটা অক্সিজেনের চাপের উপর নির্ভর করে, অক্সিজেনের চাপের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? অক্সিজেনের চাপের উপর কিন্তু এটা নির্ভর করে। ক্লিয়ার আমার কথা? কেমন জিনিসটা? ধরো যদি অক্সিজেনের চাপ বেড়ে যায়, তাহলে অক্সিমোগ্লোবিনের পরিমাণও কিন্তু বেড়ে যায়, তখন অক্সিমোগ্লোবিনের পরিমাণও কিন্তু বেড়ে যায়। তারপর যদি অক্সিজেনের চাপ শূন্য মানে কমে যায়, তাহলে অক্সিমোগ্লোবিনও কি হয়? কমে যায় না? বলো, যদি অক্সিজেনের চাপ ইকুয়াল টু 0 হয়, তাহলে অক্সিমোগ্লোবিনও 0 হয় না? এর মানে কি আমি বোঝাই বলি, যখন তুমি প্রশ্বাস নাও, সবচেয়ে বেশি তোমার মধ্যে অক্সিজেন প্রবেশ করে, তখন এই অক্সিজেনটা দেহের মধ্যে হিমোগ্লোবিনের সাথে বিক্রি করে অক্সিমোগ্লোবিন তৈরি করে। আবার যখন নিঃশ্বাস নাও, তখন কিন্তু অক্সিজেনটা আস্তে আস্তে বাতাসটা বের হয়ে যায় না, কার্বন ডাইঅক্সাইডটা, তখন কিন্তু অক্সিজেনের চাপ ভিতরে একটা টাইমে 0 হয়ে যায়, তখন অক্সিমোগ্লোবিনও 0 হয়ে যায়। তো মনে রাখবো, অক্সিজেনের চাপ যত বেশি, আমি এরকম আমরা বেশি বাতাস নিচ্ছি না, তার মানে আমার মধ্যে অক্সিজেনের চাপ বেশি, অক্সিমোগ্লোবিনও বেশি। তাহলে বলো তো, তুমি আর একজন দৌড়বিদ যে দৌড়ায়, ধরো মেসি, তো এর মধ্যে কার অক্সিমোগ্লোবিন সবসময় বেশি তৈরি হয়? মেসির, তাই না? তো যার অক্সিমোগ্লোবিন ততই বেশি তৈরি হবে যার অক্সিজেনের প্রেসার দেহের মধ্যে বেশি থাকবে। ওকে, তো এটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে অক্সিজেন পরিবহন। এরপর আমরা পড়বো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তাহলে গ্যাসীয় পরিবহনের নেক্সট টপিক আমরা কি বলবো? কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তোমরা সবাই মনে রাখবা,
আমাদের দেহে 3 ভাবে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। তো কয় ভাবে পরিবাহিত হয়? 3 ভাবে। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে কার্বামিনো যৌগ রূপে, কার্বামিনো যৌগ রূপে, এবং আরেকটা হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে, বাইকার্বনেট যৌগ রূপে। তো আমরা প্রথমে পড়ে ফেলি ভৌত দ্রবণ রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন। খুবই ইজি, দেখো তোমরা সবাই জানো যেটা পরিবহন হবে বিক্রিয়ার শুরুতে তোমরা সেটা দিয়ে দিবা। তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড দিয়ে দিলাম। দেখো দ্রবণ বলছে মানে কি? দ্রবণ মানে সেখানে পানি থাকবে, রক্তের উপস্থিত, রক্তের পানি তার সাথে বিক্রিয়া করবে, করে তাহলে কি তৈরি বলো তো? H2CO3, যার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। তাহলে খেয়াল করে দেখো তো, ভৌত দ্রবণ রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় কি অ্যাসিড হিসেবে? কার্বনিক অ্যাসিড হিসেবে। কিন্তু দেখো তো আমাদের দেহে কি প্রচুর কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না? প্রচুর পানি আছে না? তাহলে ভৌত দ্রবণ রূপে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার পরিমাণটাও দেখো, আমাদের দেহে যেহেতু প্রচুর কার্বন ডাই অক্সাইড আছে, প্রচুর পানি আছে, তাহলে কার্বনিক অ্যাসিডও বেশি হওয়ার কথা ছিল না? তাহলে ভৌত দ্রবণ রূপেও বেশি হওয়ার কথা ছিল না পরিবহনটা? কিন্তু মনে রাখবো ভৌত দ্রবণ রূপে সবচেয়ে কম পরিবহন হয়, সবচেয়ে কম, এবং সেটা মাত্র 5%। কেন বলতো? মাত্র 5%। কেন বলতো? সবই বেশি, দেখো কার্বন ডাই অক্সাইড বেশি, পানি বেশি, তাহলে কার্বনিক অ্যাসিডও বেশি হওয়ার কথা না? কারণ এই কার্বনিক অ্যাসিড তৈরি করতে গেলে একটা এনজাইম লাগে, সেই এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। এই কার্বনিক অ্যানহাইড্রেজের পরিমাণ রক্ত রসে অনেক 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 কম থাকে, যার কারণে কার্বনিক অ্যাসিড কিন্তু বেশি তৈরি হতে পারে না, কার্বনিক অ্যাসিডও অনেক অনেক কম তৈরি হয়। তো এখানে কার্বন ডাই অক্সাইড এবং পানির পরিমাণ বেশি হলেও কার্বনিক অ্যাসিড কম তৈরি হচ্ছে, কারণ কার্বনিক অ্যানহাইড্রেজের পরিমাণ অনেক কম। এই জন্য মাত্র 5% কার্বন ডাই অক্সাইড ভৌত দ্রবণ রূপে পরিবহন হয়। ক্লিয়ার? তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্বামিনো যৌগ রূপে, কার্বামিনো যৌগ রূপে। তোমরা খেয়াল করে দেখো যে কার্বামিনো যৌগ রূপে নামের মধ্যে দেওয়া আছে কার্বা মানে কার্বন ডাই অক্সাইড, আর মিনো মানে কি? যেখানে অ্যামিন মূলক থাকবে না। খেয়াল করো, কার্বামিনো যৌগ রূপে 2 ভাবে পরিবাহিত হয়। একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, এবং আরেকটা হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে। তাহলে একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং আরেকটা হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে। তো কার্বামিনো হিমোগ্লোবিন রূপে বিক্রিয়া কি হবে? দেখো এই কার্বন ডাই অক্সাইডের অ্যামিনের, এই অ্যামিনের একটা হাত ফাঁকা আছে না? তাহলে বিক্রিয়া কি দিবা? দেখো কার্বন ডাই অক্সাইড দিবা, এখানে NH2 দিবা, NH2 দিবা, এখানে দেখো অ্যামিনের একটা হাত ফাঁকা আছে না? এখানে একটা হাত ফাঁকা আছে না? এই হাতের এখানে দিয়ে দিবা কাকে? হিমোগ্লোবিনকে। হয়ে গেল। তাহলে কি হবে বলো তো বিক্রিয়ায়? যে HB নিলাম, N নিলাম, H দুইটা আছে না? একটা H কে উপরে দিয়ে তুলে দিলাম, আর দেখো এখানে সির সাথে ডাবল ও আছে না? তাহলে আমরা এখানে সি ডাবল ও দিয়ে দিই, H দিয়ে দিলাম, এই যে H আর একটা এখানে দিলাম। তাহলে এইটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে কার্বামিনো কি? হিমোগ্লোবিন। হ্যাঁ, এটার নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। আরেকটা আছে না কার্বামিনো প্রোটিন রূপে? কার্বামিনো প্রোটিন রূপে সেম বিক্রিয়া। দেখো কার্বন ডাই অক্সাইড দিছি, কার্বন ডাই অক্সাইডের সাথে তাহলে HB এর জায়গায় এখানে প্রোটিন দিয়ে দিব, NH2 NH2 থাকবে। সো বিক্রিয়া কি হবে দেখো, হিমোগ্লোবিনের জায়গায় প্রোটিন, N থাকছে, উপরে H, নিচে সি ডাবল H। ঠিক আছে? সো এটার নাম কি? এটার নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। এটার নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। মনে রাখবা টোটাল কার্বামিনো যৌগ রূপে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় 27%। এটা যদি আমরা চিন্তা করি 100 মিলিলিটারে এটা 3 ml এর মতো হয়, যার মধ্যে 2 ml হয় কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, আর 1 ml পরিবাহিত হয় কার্বামিনো প্রোটিন রূপে। ঠিক আছে? 1 ml পরিবাহিত হয় কার্বামিনো প্রোটিন রূপে। একটু চেক করেন তো, কেটে যাচ্ছে? কাটতেছে না তো, তাই না? ওকে। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন। বাইকার্বনেট যৌগ রূপে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়, প্রায় 65%। বাইকার্বনেট যৌগ রূপে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়, প্রায় 65%। মনে রাখবেন 65%। মনে রাখবেন আমাদের রক্তে 2 ধরনের বাইকার্বনেট হিসেবে পরিবাহিত হয়। একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে, আর একটা হচ্ছে NaCO3, আর একটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে।
KHCO3। এবং মনে রাখবো সোডিয়াম বাইকার্বনেট হিসেবে পরিবাহিত হয় প্লাজমার মাধ্যমে, আর পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে পরিবাহিত হয় RBC বা লোহিত রক্তকণিকার মাধ্যমে। কিভাবে খেয়াল করে দেখো, তো আমরা একটা দুইটা দুনিয়া কল্পনা করি। এর মধ্যে এই দুনিয়াটা হচ্ছে লোহিত রক্তকণিকার দুনিয়া এবং এই দুনিয়াটা হচ্ছে ধরো প্লাজমার দুনিয়া। তো লোহিত রক্তকণিকার মধ্যে কার্বন ডাই অক্সাইড দেখো কি করে, সে পানির সাথে বিক্রিয়া করে। পানির সাথে বিক্রিয়া করলে কি অ্যাসিড তৈরি হয়, একটু আগেই পড়ছো, কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এবারে কার্বনিক অ্যাসিড যদি আয়নে বিশ্লিষ্ট হয়ে যায় তাহলে কি তৈরি হয়, H প্লাস আর HCO3 মাইনাস। খেয়াল করে দেখো এই HCO3 মাইনাস যেটা, এটাই কিন্তু বাইকার্বনেট, এটাই কিন্তু বাইকার্বনেট। তাহলে খেয়াল করে দেখো, আমরা সবাই কিন্তু জানি লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু পটাশিয়াম আছে, আর প্লাজমার মধ্যে কিন্তু আগের থেকে সোডিয়াম আছে। প্লাজমার মধ্যে সোডিয়াম কোত্থেকে আসে জানো, লবণ ভেঙে গেছে, ভেঙে গেলে তৈরি হয়েছে সোডিয়াম প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস, তাই না? এটা তো সবাই তোমরা জানো, 9-10-এ পড়ছো। তো যখন লোহিত রক্তকণিকার মধ্যে অতিরিক্ত পরিমাণে বাইকার্বনেট তৈরি হচ্ছে, তখন এই বাইকার্বনেট কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে চলে আসতেছে কোথায়, প্লাজমায়। এবং প্লাজমায় যে সেই সোডিয়ামের সাথে ওটা বিক্রিয়া করতেছে, সোডিয়ামের সাথে ওটা বিক্রিয়া করে দাও, কি তৈরি করতেছে, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট খেয়াল করছো? তাহলে এদিকে আমার সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়ে গেল, অন্যদিকে ওই বাইকার্বনেটটাই পটাশিয়ামের সাথে বিক্রিয়া করছিলই, সেই পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে ও কি তৈরি করে ফেলছিল আগেই, পটাশিয়াম বাইকার্বনেট। তাহলে দেখো আমরা সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট পেয়ে গেলাম, সোডিয়াম বাইকার্বনেট পেয়ে গেলাম। কিন্তু এখানে কিন্তু লোহিত রক্তকণিকার প্লাজমার মধ্যে যে কোনো একজন বাকি জনের কাছে ঋণী হয়ে আছে। কে ঋণী হয়ে আছে? এক্স্যাক্টলি প্লাজমা ঋণী হয়ে আছে। ওর কাছ থেকে বাইকার্বনেট নিছে, একটা নেগেটিভ আয়ন নিছে, বাট ও কিছু পাঠাইছে, পাঠায় নাই। সো নেগেটিভ আয়ন নিছে, ও নেগেটিভ কোনটা পাঠাবে বলতো, সমতা রক্ষা করার জন্য ক্লোরাইড পাঠাবে। তো ওই যে ক্লোরাইডটা পাঠিয়ে দিল সেইখানে, এই ক্লোরাইডটা কি করবে দেখো, এই ক্লোরাইডটা কিন্তু এই পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে KCl তৈরি করতে পারে, অন্যদিকে যে এইচ এর সাথে বিক্রিয়া করে HCl তৈরি করতে পারে। এটা বাদ দিলাম আমি। তো খেয়াল করে দেখো তো, লোহিত রক্তকণিকা থেকে বাইকার্বনেট প্লাজমায় আসার সাথে সামঞ্জস্যতা রক্ষা করার জন্য প্লাজমা ক্লোরাইডটাকে শিফট করে দিল না, এই জন্য এটাকে বলা হয় ক্লোরাইড শিফট। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ক্লোরাইড শিফট বলতে কি বোঝো, অবশ্যই পারবা ইনশাল্লাহ। আর আবিষ্কারক যে এই ক্লোরাইড শিফটের আবিষ্কার করছে তার নাম হচ্ছে বিজ্ঞানী হ্যামবার্গার, এই জন্য আবিষ্কারকের নাম অনুসারে এটাকে হ্যামবার্গার শিফট বা হ্যামবার্জার শিফটও বলা হয়। চলো আমি পুরো জিনিসটা তোমাদেরকে একবার ব্যাখ্যা করি। বাইকার্বনেট যৌগরূপে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়, প্রায় 65%। সোডিয়াম বাইকার্বনেট হিসেবে লোহিত প্লাজমার মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে লোহিত রক্তকণিকা বা আরবিসির মাধ্যমে এটা পরিবাহিত হয়। লোহিত রক্তকণিকায় এই কার্বন ডাই অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, পরে কার্বনিক অ্যাসিড আয়নে বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন তৈরি করে। এই বাইকার্বনেট আয়নটা একদিকে লোহিত রক্তকণিকায় উপস্থিত পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে, অন্যদিকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সে প্লাজমায় চলে যায়, যে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। সোডিয়াম বাইকার্বনেটটা নিল বলে সে ক্লোরাইডটাকে শিফট করে দেয় লোহিত রক্তকণিকার মধ্যে, যেটাকে আমরা বলি ক্লোরাইড শিফট বা আবিষ্কারকের নাম অনুসারে হ্যামবার্গার শিফট বা হ্যামবার্জার শিফট। ক্লিয়ার? তো দেখো এটা হচ্ছে আলটিমেটলি আমাদের কি, এটা হচ্ছে আলটিমেটলি আমাদের গ্যাসীয় পরিবহন শেষ হয়ে গেল। গ্যাসীয় পরিবহনের পর আমরা একটা ছোট্ট টপিক পড়বো, স্যারের কাছে শুনে নেবো। স্যার লিমিট আছে কয় মিনিট দেখান তো ক্যামেরায়, স্যার লিমিট কয় মিনিট, লিমিট কাটেন না, 10 মিনিট, ওকে। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটা টপিক পড়বো, যে টপিকটার নাম হচ্ছে শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা। এবং এটা এখানেই পড়ে ফেলবো এই কারণে যে এটা অলরেডি তোমার পড়া হয়ে গেছে, এটাই হচ্ছে মজা বায়োলজির, এটাই হচ্ছে মজা, একবার বুঝে গেলে সবই পারা যায়। তাহলে শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা, এটা আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। এবং শ্বসন মানেই হচ্ছে আলটিমেটলি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়। সো বুঝতেই পারতেছো, শ্বসনে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড যে পরিবহন হয়, এটা হচ্ছে শ্বসন। শ্বাস রঞ্জক কোনটা, যে রঞ্জক, রঞ্জক মানে কি, যে রং ধারণ করে, রঞ্জক মানে যে রং ধারণ করে, রং ধারণ বলতো, যেটার কারণে লোহিত রক্তকণিকা লাল হয় তার নাম কি, হিমোগ্লোবিন না? তাহলে এই হিমোগ্লোবিনটাই হচ্ছে শ্বাসরঞ্জক, এই হিমোগ্লোবিনটাই হচ্ছে শ্বাসরঞ্জক। তাহলে দেখো শ্বাসরঞ্জকের ভূমিকা দুইটা জিনিসই হবে, হচ্ছে অক্সিজেন পরিবহনে শ্বাসরঞ্জকের ভূমিকা, হচ্ছে অক্সিজেন পরিবহনে শ্বাসরঞ্জকের ভূমিকা, আরটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহনে শ্বাসরঞ্জকের ভূমিকা।
কার্বন ডাই অক্সাইড পরিবহনে শ্বাস সংযোগের ভূমিকা। অক্সিজেন পরিবহনে শ্বাস সংযোগের ভূমিকা বিক্রিয়া তোমরা শিখছো না? এই যে 4 অণু অক্সিজেন Hb4 এর সাথে বিক্রিয়া হয়েছিল, আমরা এটা শিখছিলাম না, একটু আগে শিখলাম। বিক্রিয়া কি তৈরি করছিল বলতো? 4HbO2, অক্সিহিমোগ্লোবিন না? এই বিক্রিয়াটা যা যা শিখছিলাম এটাই হচ্ছে অক্সিজেন পরিবহনে শ্বাস সংযোগের ভূমিকা। অন্যদিকে দেখো, আমরা পড়ছিলাম না কার্বন ডাই অক্সাইড প্লাস HbNH2 কার্বামিনো যৌগরূপে পরিবহন, সেখান থেকে কি হয়েছিল? HbN উপরে H, COOH, কার্বামিনো হিমোগ্লোবিন ছিল না? এই যে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে যেটা, এটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড পরিবহনের ভূমিকা। তার মানে বিক্রিয়াটা দেখো, এই যে অক্সিজেন পরিবহনের যে বিক্রিয়াটা শিখছিলা, এটা হচ্ছে অক্সিজেন পরিবহনে শ্বাস সংযোগ হিমোগ্লোবিনের ভূমিকা। আর এই যে কার্বন ডাই অক্সাইড পরিবহন বিক্রিয়াটা তোমরা শিখছিলা এখানে, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহনে শ্বাস সংযোগ হিমোগ্লোবিনের ভূমিকা। পড়া শেষ। খুবই সহজ না? পানির মতো সহজ না? ক্লিয়ার আমার কথা? আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবা, সেই জিনিসটা হচ্ছে হিমোগ্লোবিন সম্পর্কে একটা কথা মনে রাখবা, যে হিমোগ্লোবিন হচ্ছে 4টি একক নিয়ে গঠিত একটা গোল অণু। আমি হিমোগ্লোবিন সম্পর্কে তোমাদেরকে কিছু বলে আসি। দেখো হিমোগ্লোবিন যেটা, এই হিমোগ্লোবিন হচ্ছে 4টি একক নিয়ে গঠিত একটি গোল অণু। একটি গোল অণু। হিমোগ্লোবিনের মধ্যে কি কি আছে দেখো, হিমোগ্লোবিন যদি আমরা ভাঙি, আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে হিম, আর হচ্ছে আমরা পাই হচ্ছে গ্লোবিন। গ্লোবিনের শেষে দেখো ইন আছে না? ইন থাকছে মানে ওটা প্রোটিন। তাহলে গ্লোবিনটা হচ্ছে হিমোগ্লোবিনের প্রোটিন অংশ, আর এই হিমটা হচ্ছে লৌহ অংশ। মনে রাখবা, রক্তে এই হিম আর গ্লোবিনের অনুপাতটা হচ্ছে 1:25। তাহলে খেয়াল করে দেখো তো, অনেক পরিমাণে কম আছে কোনটা? হিমটা না? তাহলে এই লৌহের অভাবেই যদি হয়, লৌহের যখন অভাব হবে, দেখো যখন গ্লোবিনের অভাব হবে, গ্লোবিন তো অনেক আছে, বাট লৌহের যখন অভাব হবে তখনই কিন্তু আমাদের অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা হবে। একবার মেডিকেলে আসছিল যে বিশ্বব্যাপী অ্যানিমিয়ার অন্যতম কারণ কোনটি? অ্যান্সার হচ্ছে লৌহ ঘাটতি। লৌহ ঘাটতি। কেন? কারণ লৌহর পরিমাণ এমনিতে কম, ওটা ঘাটতি হলেই অ্যানিমিয়া হয়ে যাবে। ক্লিয়ার? মনে রাখবা, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সমগ্র রক্তে মাত্র 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের সমগ্র রক্তে মাত্র 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। কোনো কোনো বইয়ে লেখা আছে 3 গ্রাম। তো এটা যদি ঘাটতি হয়ে যায় তখন কিন্তু রক্ত শূন্যতা দেখা যায়, মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়। ক্লিয়ার ইনশাল্লাহ? এরপরে আমরা হচ্ছে এই অধ্যায়ের একটু রোগ ব্যাধি নিয়ে আলোচনা করব। রোগ ব্যাধি নিয়ে আলোচনা করার আগে আবার একটা ছোট্ট একটা ব্রেক দিয়ে দিই, 2 মিনিটের। স্যার কাটেন। স্যার ব্রেক দিব না একবার চলে যাবো বলুন তো? ওকে, 2 মিনিটের একটা ব্রেক দিলাম। 2 মিনিটের ব্রেক দেওয়ার পরে, ওকে 5-7 মিনিটের, আমরা 5 মিনিটের একটা ব্রেক দিলাম। 5 মিনিটের ব্রেকের পরে আমরা শ্বাসনালীর সমস্যা পড়লে এই অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা একটা 5 মিনিটের ব্রেক দিলাম। 5 মিনিটের ব্রেকের পরে শ্বাসনালীর সমস্যা পড়লেই এই অধ্যায় শেষ হয়ে যাবে এবং খুব সহজ একটা টপিক, ইনশাল্লাহ তোমরা পারবা। তো 5 মিনিটের একটা ব্রেক। ও নিচে যা, ও নিচে যা, ও স্যার ব্রেক দিব না একবার চলে যাবো বলুন তো? ভয়েস ভালো শোনা যাচ্ছে, হ্যাঁ। সো আমরা 5 মিনিটের ব্রেকে চলে গেলাম। 5 মিনিট পরে ইনশাল্লাহ আমরা আবার এই শ্বাসনালীর সমস্যা দিয়ে, এখানে আসলে পড়ার কিছু নাই, তারপর তোমাদের একটু দেখিয়ে দিব, দিয়ে আমরা এই অধ্যায় শেষ করবো ইনশাল্লাহ। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে দেখেছি, বাজে রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে
চোখে চেয়ে থেকেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, সে আপন গন্ধ ঢেলে হৃদয়ে ছুঁয়ে দিলে, সে মনে আপনার ডেকেছি। তার কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। ওই ভোরের গুঞ্জনে তোমারেই দেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। লা 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 লা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এ জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। ফয়সাল আহমেদ বলছে ভাই রমজান মাস। ওকে, তাহলে এটা আমরা ইসলামিক গান গাই, ঠিক আছে? ইসলামিক গান না, আসলে গান গান তো গানই, এটাকে গজল। ইসলামিক কি গাওয়া যায় ভাই? রমজান মাসে গান গাই না, ঠিক আছে ভাই, আমরা এখন রমজান মাসে অন্য কিছু বলি। হ্যাঁ, তুমি যে নূরের ও নবী, নিখিলের ধ্যানে ও ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। এই আমাদের ব্রেক শেষ হয়েছে না 5 মিনিট? ওকে, চলো আমরা যাই। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। সো রেকর্ড শুরু করো। তো আমরা যাবো। আসসালামু আলাইকুম। তো আমরা এখন এই অধ্যায়ের একদম লাস্ট টপিকে চলে আসছি। এই অধ্যায়ের সবচেয়ে লাস্ট যে টপিক, সেই লাস্ট টপিকটা হচ্ছে শ্বাসনালীর সমস্যা, লক্ষণ ও প্রতিকার, যেগুলো নিয়ে আসলে খুব বেশি লেখাপড়া করার কিছু নাই, তোমরা এগুলো মুখস্থ করবা না, তাই একটু বলে দিই তোমাদেরকে। দেখো, শ্বাসনালীতে যেটা হয় আর কি, শ্বাসনালীর সমস্যা হিসেবে আসলে দুইটা শ্বাসনালীর সমস্যাকে আসলে আইডেন্টিফাই করা হয়েছে। একটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যা,
বা সংক্রমণ, আর হচ্ছে নিম্ন শ্বাসনালীর সংক্রমণ। ঠিক আছে, নিম্ন ঊর্ধ্ব শ্বাসনালীর কিন্তু, হ্যাঁ, আর হচ্ছে নিম্ন শ্বাসনালীর সংক্রমণ। তো ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ হিসেবে বা সমস্যা হিসেবে আমাদের এই অধ্যায়ে দুইটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে সাইনোসাইটিস এবং আরেকটা হচ্ছে অটাইটিস মিডিয়া। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, সাইনোসাইটিস জিনিসটা আসলে কি? সাইনোসাইটিস হলো, তাহলে আমি যদি সাইনোসাইটিসকে লিখি তাহলে জিনিসটা এমন হয়, দেখো, সাইনোসাইটিস ভাগ করে ফেললে দেখবা কি হয়, সাইনাস প্লাস আইটিস। দেখো এই যে সাইনাস, মনে রাখবা আমাদের মুখ গহ্বরের, আমাদের এই যে নাক, এর দুপাশে টোটাল 4 জোড়া প্যারানেজাল সাইনাস আছে। তাহলে বলো আমাদের মুখ গহ্বরের দুপাশে কত জোড়া প্যারানেজাল সাইনাস রয়েছে? 4 জোড়া। কি আছে? প্যারানেজাল সাইনাস। কেন বলো তো প্যারা বলছে জিনিসটা? প্যারা মানে প্যারালাল, তো 4 জোড়া না, তাহলে এই সাইডে একটা থাকলে ওই সাইডে একটা আছে, প্যারালালি 4টা, 4 জোড়া আছে, টোটাল 8টা। এই 4 জোড়া প্যারানেজাল সাইনাস মনে রাখার টেকনিক মনে রাখবা। ধরো একটা মামা ছিল, সে মামা স্পেনে থাকতো আগে, আমরা বলতে পারি স্পেনের মামা, আমরা বলতে পারি স্পেনের মামা, মামা এখানে লেখা যাবে না, স্পেনের মামা লুকাই ছিল স্পেনে, যে সে ফ্রন্টে এলো, তাহলে খেয়াল করো এই যে স্পেনের দিয়ে মনে রাখবা স্ফেনয়েডাল সাইনাস। কি সাইনাস? স্ফেনয়েডাল সাইনাস। মামা দিয়ে মনে রাখবো ম্যাক্সিলারি সাইনাস, মামা দিয়ে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টে দিয়ে হচ্ছে ফ্রন্টাল সাইনাস, আর এলো দিয়ে হচ্ছে এথময়েডাল সাইনাস, এথময়েডাল সাইনাস। ওকে, তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটা প্যারানেজাল সাইনাস নয়, এই নামগুলো দিয়ে দিবা। তো এই যে সাইনাস, এই সাইনাসগুলোতে নরমালি, সাইনাস মানে কি? ফাঁকা জায়গা না? মূলত এই ফাঁকা জায়গাগুলোতে নরমালি কি দ্বারা পূর্ণ থাকে? বায়ু দ্বারা বা বাতাস দ্বারা পূর্ণ থাকে। বাট যখনই ওইখানে এসে বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ছত্রাক এখানে অ্যাটাক করবে, তখন এই বায়ুপূর্ণ স্থানটা তরলপূর্ণ হয়ে যায়, আর তরলপূর্ণ হয়ে গেলে ওখানে সংক্রমণ বা প্রদাহ হয়। মনে রাখবা এই আইটিস মানেই হচ্ছে সংক্রমণ বা প্রদাহ, সংক্রমণ বা ইনফ্লেমেশন বা প্রদাহ। হ্যাঁ, তো আমি আরেকবার একটু বলে দিই, আমাদের মুখ গহ্বরের দুপাশে 4 জোড়া প্যারানেজাল সাইনাস আছে। সাইনাস মানে যেহেতু গহ্বর, ওই গহ্বরগুলো নরমালি বায়ু দ্বারা পূর্ণ থাকে। তখন যদি সেখানে ব্যাকটেরিয়া বা ছত্রাক অ্যাটাক করে, তখন ওই বায়ুপূর্ণ জায়গাটা তরলপূর্ণ হয়ে যায়, ফলে সেখানে সংক্রমণ হয়ে যায়, সংক্রমণ বা ইনফ্লেমেশন বা প্রদাহ হয়ে যায়, ওটা মানে আইটিস। সাইনাসে সংক্রমণ সাইনোসাইটিস। যদি বলতাম নেফ্রনে সংক্রমণ নেফ্রাইটিস, ব্রোঙ্কাসে সংক্রমণ ব্রোঙ্কাইটিস, মেনিনজাসে সংক্রমণ মেনিনজাইটিস, অ্যাপেন্ডিক্সে সংক্রমণ অ্যাপেন্ডিসাইটিস, ফুসফুসের আবরণ প্লুরায় সংক্রমণ প্লুরাইটিস। খুব ইজি, মনে থাকবে আমার কথা? তো খেয়াল করে দেখো, আমরা সাইনোসাইটিস সম্পর্কে কিন্তু মোটামুটি জানলাম। সাইনোসাইটিস 2 প্রকার হয়, একটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস, যেটা স্বল্পক্ষণিক, 4 থেকে 8 সপ্তাহের মধ্যে সেরে যায়, আর যেটা 8 সপ্তাহ বা অনেক পরেও সারে না, অনেক দিন ধরে থাকে, এটা হচ্ছে ক্রনিক বা দীর্ঘক্ষণিক সাইনোসাইটিস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে অটাইটিস মিডিয়া। দেখো অটাইটিস মিডিয়াকে আমরা লিখি ইংলিশে এরকম দাঁড়ায়, অটাইটিস মিডিয়া। এর মানে কি খেয়াল করো, খুব নর্মাল কথা। অটাইটিস কথাটা হচ্ছে অটো থেকে, অটো প্লাস আইটিস প্লাস তো মিডিয়া তো আছেই। ওরো মানে যেমন পড়াইছিলাম মুখ, আর অটো মানে হচ্ছে কান। অটো মানে কি? কান। তাহলে আইটিস মানে কি বলতো? প্রদাহ। মিডিয়া মানে কি? মধ্য। তাহলে বলতো কোন কর্ণে প্রদাহ, কোন কানে প্রদাহ? অটাইটিস মিডিয়া হচ্ছে মধ্য কর্ণে প্রদাহ। এর কাহিনীটাও কিন্তু একই রকম। আমাদের কানের মধ্যে নরমালি বাতাস দ্বারা পূর্ণ থাকার কথা, বাট যখন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক অ্যাটাক করে, তখন সেখানে তরল দ্বারা পূর্ণ হয়ে যায়। তরল দ্বারা পূর্ণ হলে এখানে সংক্রমণ বা প্রদাহ হয়, যেহেতু মধ্য কর্ণে, মিডিয়া মধ্য, কর্ণ মানে অটো, আইটিস মানে প্রদাহ, নাম হচ্ছে অটাইটিস মিডিয়া। এটাও 2 প্রকার হয়, এটা হচ্ছে সেম, এটা হচ্ছে অ্যাকিউট অটাইটিস মিডিয়া, আর হচ্ছে ক্রনিক অটাইটিস মিডিয়া। সাইনোসাইটিস কিন্তু সেম ছিল,
অ্যাকিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস। এই অ্যাকিউট মানে মনে রাখবা স্বল্পস্থায়ী, স্বল্পস্থায়ী, এটা বৃক্ক বিকলেও যে তোমরা পাবা। ক্রনিক মানে মনে রাখবা দীর্ঘস্থায়ী, এটা সহজে ছাড়ে না। ঘুরে ফিরে সবগুলো জিনিস কিন্তু সেম। হ্যাঁ, এরপর দেখো তোমাদের বইয়ে একটা সুন্দর টপিক আছে, সেটা হচ্ছে ধূমপান করা যাবে কি যাবে না। ধূমপান জনিত জটিলতা। ধূমপান করলে অবশ্যই জটিলতা থাকবে, ধূমপান করবা না। ধূমপান জনিত জটিলতায় দেখো এখানে সুন্দর, এটা পরীক্ষায় প্রায়ই আসে, যে অধূমপায়ী এবং ধূমপায়ীর মধ্যে ফুসফুসের এক্স রে করা হয়েছে, তার তুলনা করা হয়েছে। এটা কিন্তু মুখস্থ করা লাগে না, এটা দেখলেই পারা যায় কোনটা ধূমপায়ীর আর কোনটা হচ্ছে অধূমপায়ীর। তো আমরা ধূমপায়ী আর অধূমপায়ীর মধ্যে এখন আমরা একটা ফুসফুসের তুলনা দেখি। দেখো অধূমপায়ীর ক্ষেত্রে ফুসফুস আকৃতিগতভাবে স্বাভাবিক থাকবে, স্বাভাবিক। আর যে ধূমপায়ী হবে তার ফুসফুসের আকার বেড়ে যাবে, অস্বাভাবিক, খুব নর্মাল। এবং মনে রাখবা, তুমি যদি ধূমপায়ীর আর অধূমপায়ীর মধ্যে ফুসফুসের এক্স রে করো, তাহলে দেখবা অধূমপায়ী যে বিড়ি সিগারেট খায় না, তার ফুসফুসটা কালো কালো থাকবে। কালো কালো মানে কি, একদম কালো আছে মানে বোঝা যাচ্ছে কোনো সমস্যা নাই, তার ফুসফুসের ফিল্মটা কিন্তু কালো থাকবে। আর যে ধূমপান করছে, ধূমপান মানে কি ধোয়া দিয়ে মনে রাখবা, কালোর মধ্যে বিভিন্ন জায়গায় সাদা 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 হয়ে গেছে। তো বিভিন্ন জায়গায় সম্পূর্ণ কালো না থেকে এর মধ্যে বিভিন্ন অঞ্চল থাকে যেখানে ঝাপসা দেখা যায় বা সাদা সাদা দেখা যায়। বলতো যে অধূমপায়ী হবে তার অ্যালভিওলাসের সংখ্যা স্বাভাবিক থাকবে না, স্বাভাবিক থাকবে। আর যে ধূমপায়ী হবে তার অ্যালভিওলাসের সংখ্যা দিন দিন কমে যাবে না। যে অধূমপায়ী হবে তার সিলিয়া যেটা থাকে আমরা জানি শ্বাসনালীর প্রাচীরে, অ্যালভিওলাসের প্রাচীরে, স্বাভাবিক থাকবে না, স্বাভাবিক। আর যে ধূমপায়ী তার সিলিয়া কিন্তু বিনষ্ট হয়ে যায়। সিলিয়া যদি কাজ করতে না পারে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়। ক্লিয়ার? রায়হান রাজু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, খেয়াল করো, যেহেতু অধূমপায়ী তার কিন্তু এমফাইসিমা নামক কোনো রোগ থাকবে না। এমফাইসিমা রোগটা কি? যখন ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা অনেক কমে যায়, ফুসফুসের বিভিন্ন জায়গায় ফাঁকা স্থান তৈরি হয়, ফাঁকা জায়গা তৈরি হয়, ফলে শ্বাসনালীর অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়টা সহজে করতে পারে না। সো এমফাইসিমা দেখা যায়। আর এদের কি দেখো, যে এমফাইসিমা দেখা যায় না। অধূমপায়ীর ক্ষেত্রে এমফাইসিমা দেখা যায় না, আর ধূমপায়ীর ক্ষেত্রে এমফাইসিমা দেখা যায়, স্বাভাবিক। তো কার মধ্যে কোনো ক্যান্সার টিউমারের মতো অংশ দেখা যাবে না? যে অধূমপায়ী, ক্যান্সার টিউমারের মতো কোনো উপবৃদ্ধি থাকে না। আর কার মধ্যে বলতো ক্যান্সার টিউমারের মধ্যে উপবৃদ্ধি থাকে? যে ধূমপায়ী। কার মধ্যে পানি, এক্স রে ফিল্মে ফুসফুসে পানি জমা শনাক্ত করা যাবে না, পানি জমা, পানি থাকবে না, যে ধূমপান করে না তার মধ্যে কোনো পানি থাকবে না, অধূমপায়ীর। আর কার মধ্যে এক্স রে ফিল্মে বিভিন্ন পানি জমা দেখা যায়? যে ধূমপায়ী, তাই না? গেল। কোনটা বলতো ফুসফুস এবং হৃৎপিণ্ডের প্রচ্ছায়া স্বাভাবিক হয়? যে অধূমপায়ী। আর কারটায় স্বাভাবিক হয় না, ছোট হয় একটা, ধূমপায়ী। তো ধূমপায়ী আর অধূমপায়ীর মধ্যে যে ফুসফুসের যে তুলনা, সেটা কিন্তু খুবই মনে রাখা, খুবই ইজি, খুবই সহজ, কোনো জটিলতা নাই। তাহলে এই ছিল হচ্ছে আমাদের টোটাল, যদি আমি চিন্তা করে তোমাদেরকে দেখাই, এটা ছিল আমাদের হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া পুরো অধ্যায়টা নিয়ে একটা অনশট আলোচনা। শিওর শট গুলা পড়াই দিছি যা যা পরীক্ষায় আসবে। তো এখন বাজে হচ্ছে 9টা 8, আমরা মোটামুটি 9:30টার দিকে তোমাদেরকে হচ্ছে জুওলজি 11 অধ্যায় অর্থাৎ জিনতত্ত্ব বিবর্তন নিয়ে ক্লাস নিব। যারা যারা এত সময় ক্লাস করছে, 11টার সময় আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। 11টার সময় দেখা হবে।